এই মালগুলো খুব সতর্কতার সাথে গায়েতে তুলবি, একটুও যেন আঘাত না লাগে। আর মালগুলোকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছিস তো? ভাই, শালিগুলোকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সাথে তাদেরকে কার্টুনের সাথে প্যাকেট করে গাড়িতে তুলে দিয়েছে, যাতে পুলিশের চোখে ধরা না পড়ি। খুব ভালো কাজ করেছিস। তাহলে এক্ষুনি বেরিয়ে পড় গাড়িতে এগুলো নিয়ে। ভাই, এক্ষুনি বেরিয়ে পড়বো, আপনি তাহলে আসুন। ওকে, ঠিক মতো যাস। এই বলে জবার নামে লোকটা বেরিয়ে পড়ে গোডাউনের ভেতর থেকে। অন্যদিকে সানি তার দলবল নিয়ে সব কাজ গুছিয়ে যখনই গাড়িগুলো নিয়ে বেরিয়ে পড়ে, ঠিক তখনই হঠাৎ কোথা থেকে যেন কোনো এক লোকের আগন্তুকের আগমন ঘটে। পুরো বলিউডের সিনেমা নায়কের স্টাইলে এন্ট্রি নেয় ঘটনাস্থলে। তার এরকম আগন্তুকের আগমন দেখে সবাই হকচকিয়ে ওঠে। আগন্তুকটার পরনে আছে কপালে রুমাল বাঁধা, চোখে কালো রঙের পাওয়ার দেওয়া চশমা, চুলগুলো জেল দিয়ে বেশ স্টাইলিশভাবে আটকে রেখেছে। তার পরনে আছে ব্ল্যাক জ্যাকেট, তার ভেতর আছে সাদা রঙের হলদে গেঞ্জি, পরানের প্যান্ট, ব্ল্যাক স্যুট হাঁটুতে যেখানে সেখানে ছেঁড়া, পায়ের হোয়াইট কালারের ক্যাপস, মুখে সিগারেট, হাতে বন্দুক। এন্ট্রি নিয়েছে BMW কালো রঙের গাড়ির সামনের দিকে বসে। গাড়ি থেকে নেমে হেলতে দুলতে গাড়ির সামনে এসে দাঁড়ায়। আগন্তুকদের এরকম হিরোদের স্টাইলে আগন্তুক দেখে সানি নামের সেই গুন্ডাটি বলে ওঠে, আরে কে রে তুই? কি চাই এখানে? মরার পাকনা গজিয়েছে নাকি? সানি নামের গুন্ডার মুখে এরকম কথা শুনে ওই আগন্তুকে মুখে থাকা সিগারেটটা পায়ে নিচে ফেলে দিয়ে পা দিয়ে পিষে নষ্ট করে ফেলে। অতঃপর বন্দুকটা মাথার কাছে নিয়ে ঘষতে শুরু করে। মাথাটা মুখে থাকা ধরাটা আকাশের দিকে উড়িয়ে দেয়। সামনের দিকে তাকিয়ে বলতে শুরু করে, জানিস তো, আমি যেখানে এন্ট্রি নেই সেখানে কারণ ছাড়া এন্ট্রি নেই না। এখানে কারণ আছে বলে এন্ট্রি নিয়েছে আমি হিরোদের স্টাইলে। তুই তো জানিস না, বাঘের ভয় হিরোদের স্টুডেন্ট নিয়েছিস ঠিকই, কিন্তু বাঘের ভয় থেকে বের হবে ইদু স্টাইলে, তাও আবার আমার কথাতে। সানি নামের গুন্ডার মুখে এরকম কথা শুনে ওই আগুন থেকে আবার মুচকি মুচকি হাসে আর বন্দুকটা দিয়ে নিজের মাথায় চুলকাতে থাকে। তার হাবভাবে বোঝা যাচ্ছে সে বেশ দেখতে ভয়ানক। কথাগুলো কেমন যেন অদ্ভুত ধরনের। অতঃপর সানি মৃদু কণ্ঠে বলে ওঠে, দেখ, তুই আমাদের এখান থেকে বের হ। আমরা চাই না ফ্যাক্টরির মধ্যে কোনো ঝামেলা হোক, আমাদের বসের নাম খারাপ হোক। তাই নাকি? তাহলে ফ্যাক্টরির মধ্যে এতগুলো ট্রাক কিসের? এগুলো আমিও শুনি একটু। সেটা জেনে তুই কি করবি? তুই বড্ড বেশি কথা বলছিস। তোরা হয়তো ভুলে যাচ্ছিস আমার শহর থেকে আমার চোখের আড়ালে অপকর্ম করবে। আরে ভাই, সেটা আমি জানবো না? এটা কেমন করে হয়? তোকে বেশ অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি, কিন্তু তুই যেহেতু বুঝতে চাস না, তাহলে এবার পরপারে গিয়ে আমার নামটা জপ করবি। এটা বলে সানি নামের সেই লোকটা তার লোকদের উদ্দেশ্যে বলে ওঠে, তোরা দাঁড়িয়ে থাকবি নাকি? এই শালাকে একেবারে কেটে টুকরো টুকরো করে ফেল, আমাদের বাক্সে লোড করে থানায় পার্সেল করে দিবি। এটা বলার সাথে সাথে সানির লোকদের ভেতরে তুর্য নামের একটা লোক সে আগন্তুকটাকে মানে আকাশের সামনে যায়। হ্যাঁ, সেই আগন্তুকটা আর কেউ না, আকাশ, শহরের ম্যান সিটি গ্যাংয়ের টপ গ্যাংস্টার। অতঃপর তুর্য নামের লোকটা যখনই আকাশকে ছুরি দিয়ে আঘাত করবে, ঠিক তখনই পরপর কয়েকটা বুলেটের শব্দ শুনতে পাওয়া যায়। কাছ থেকে ছুঁই হাত ছিটকে গিয়ে দূরে গিয়ে পড়ে তুর্য নামের সেই লোকটা। আপনারা ঠিকই ধরেছেন, তুর্য আকাশকে আঘাত করার পূর্বেই আকাশ তুর্য নামের সেই লোকটার বুকে পরপর 4টা বুলেট নিক্ষেপ করে। এরকম হঠাৎ বুলেটের শব্দ শুনতে পেয়ে সানির দলের ছেলেপেলেরা এগিয়ে আসে সামনে। তুর্যকে এভাবে মাটিতে পড়ে যেতে দেখে সানি নামের গুন্ডাটা আবার চিৎকার দিয়ে বলে ওঠে, এই তোরা এখানে কি দেখছিস? ও আমাদের লোকদের মেরে ওকে এখান থেকে জীবিত বের হতে দিবি না, টুকরো টুকরো করে ফেলবি শালা জানোয়ারের বাচ্চাকে। এরকম কথা শুনে সেই আগন্তুকটা আবারও রহস্যময় এক ঠোঁটের নিচে মুচকি হাসি দেয়। তার এই হাসিতে লেগে আছে হাজারো রহস্যের কাহিনী। সানি নামে লোকটার মুখের কথা শুনে তার দলের ছেলেরা এগিয়ে আসে আকাশকে মারতে, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আকাশের হাতে থাকা রামদাতা নিয়ে একের পর এক গলা কাটতে থাকে সানির লোকদের। যেখানে যেখানে পাচ্ছে তাকে সেখানে সেভাবে জবাই করছে। এভাবে একে একে পরপর সবাইকে মারার পরে বীর্য নামের এক লোক এগিয়ে আসে আকাশকে মারতে। আকাশ দেরি না করে ক্যারাটে স্টাইলে উড়ে উল্টো করে তাকে মাটিতে ফেলে দেয় বীরজুকে। অতঃপর হাতে থাকা রামদাটা দিয়ে গলায় এক কোপ বসিয়ে দেয়। সাথে সাথে গলা থেকে শরীরটা আলাদা হয়ে যায়, মাথাটা ছিটকে গিয়ে পড়ে কোনো এক জায়গায়। নিথর দেহটা পড়ে আছে মাটিতে। পুরো ফ্যাক্টরিটা যেন রক্তের বন্যা বয়ে যাচ্ছে। নিজের চোখের সামনে এতগুলো খুন হতে দেখে ওই ছেলেপেলেদের
মরতে দেখে সানি নামে লোকটা ভয় ভয় বলে ওঠে। কে তুই? আর আমার ছেলেপেলেদের এভাবে মারলেই বা কেন? তোকে দেখে সাধারণ কেউ মনে হয় না। সত্যি করে বল, কে তুই? আর কি বা তোর চাই? সে এখন হাতে থাকা দাঁটা মাটিতে ফেলে গেছে, তার উপরে তার হাতটা রেখে আবার সিগারেট জ্বালিয়ে মুখে পুড়ে দেয়। নিকোটিনের ধোঁয়াগুলো কষ্টের সাথে মিশিয়ে দিচ্ছে এই আকাশ বাতাসের সাথে। আবারও রহস্যময় একটা মুচকি হাসি দিয়ে বলতে শুরু করে। তুই ঠিকই ধরেছিস। আমি সাধারণ কেউ না, যাকে বলে একেবারে অসাধারণ। আমি সেই যাকে পুরো দুনিয়ার মানুষ এক নামে চিনে, MK। সে আগন্তুকের মুখে এমকে কথাটা শুনে সানি মুহূর্তের মধ্যে প্যান্টে মলমূত্র করবে এরকম অবস্থা। সানি নামে লোকটা ভয় ভয় বলে ওঠে। মানে MK ভাই? আপনি এখানে কিভাবে? আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দাও। আমি আজই এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাব। সানির মুখে এরকম কথা শুনে আগন্তুকটা আবারও রহস্যময় এক মুচকি হাসি দিয়ে বলতে শুরু করে। সেটা কি করে হয় বল? তোর আজ দীর্ঘদিন ধরে মেয়ে পাচার, ড্রাগস স্মাগলিং করিস, আর আমার হাত থেকে বাঁচে এমন কোনো অপরাধই নেই এই শহরে। তাহলে তুই কিভাবে ভাবলি যে তোকে ছেড়ে দেবো আমি? তুই তো জানিসই আমি যে শহরে পা রাখি সেই শহরটার অপরাধীদের গর্ত থেকে বের করে হলেও তাদের মৃত্যুটা দান করি। প্লিজ ভাই, আমাকে এবারের মতো মাফ করে দিন। আমি আপনার দু পায়ে চুমু খেয়ে বলছি, আমার প্রাণটা এবারের অন্তত ভিক্ষা দিয়ে দিন। আমি তাড়াতাড়ি মরতে চাই না। সানির মুখে এরকম কথা শুনে আকাশ নামের আগন্তুকটা উচ্চ সুরে হাসতে থাকে, মেতে ওঠে রক্তের খেলায়। সানিকার কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার পায়ের কাছ থেকে এক লাথি মেরে কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ে। অতঃপর সানির মাথার সামনে আকাশ তার এঁটো দুটো নামিয়ে পাকেট থেকে একটা ধারালো ব্লেড বের করে সানির মাঝ বরাবর গলার শিরা কেটে দেয়। তৎক্ষণাৎ সানির গলায় ফিনকি দিয়ে গড় গড়িয়ে রক্তের স্রোত বইতে শুরু করে দেয়। তা দেখে আবার উচ্চ হাসিতে মেতে ওঠে আকাশ ও তার দলের ছেলেরা। এভাবে ছটফট করতে করতে জীবনটা বেরিয়ে যায় সানির, আর জামাই পরপারে। তা দেখে সে আকাশ নামের আগন্তুকটা বলে ওঠে। মিন্টু, লাশটাকে টুকরো টুকরো করে প্যাকেট করে পার্সেল করে দিবি থানার ওসির কাছে। গাড়িতে যতগুলো মেয়ে আছে তাদেরকে আমাদের গোডাউনে নিয়ে গিয়ে ভালো পরিমাণে চিকিৎসা করবে, তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেবে। আর গাড়িতে যদি টাকা বা কোনো ধরনের বস্তা পাও সেগুলো আমাদের গোডাউনে নিয়ে রেখে দেবে। ওকে, ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এদিকার সব কিছু সামলে নেব। ওকে, ঠিক আছে। এ বলে আকাশ সেখান থেকে বেরিয়ে পড়ে অজানা কোনো এক গন্তব্যে। অন্যদিকে মিন্টু ও আশিক মিলে সানির লাশটাকে কেটে টুকরো টুকরো করে পার্সেল করে দেয় থানার ওসির কাছে। ও হ্যাঁ, আপনাদের এই আকাশের পরিচয়টা তো দিতেই ভুলে গেছে। আকাশটা দুই ভাই বোন, বোনটা কিছুদিন হলেও পরাপারে বাড়ি জমায়। গল্পের সাথে থাকলে সবটাই জানতে পারবেন। আকাশের বাবা হলো একজন কোটিপতি বিজনেসম্যান, টাকা পয়সা ধন সম্পদের কোনো কিছুরই অভাব নেই। মা গৃহিণী। আকাশ এতদিন মালয়েশিয়ায় পড়ালেখা করেছে, কিছুদিন হলো দেশে ফিরেছে। মালয়েশিয়াতে লেখাপড়ার পাশাপাশি টুকটাক রাজনীতি করতেও ওই দেশে ধীরে ধীরে এভাবে রাজনীতির সাথে কাজ করতে করতে একটা সংগঠন তৈরি করে সে। সংগঠনের উদ্দেশ্য ছিল গরিব দুঃখী মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার। এই সংগঠনের ধীরে ধীরে হাজার হাজার মানুষ যোগদান করে। অতঃপর অল্প সময়ের মধ্যে হয়ে ওঠে দেশের টপ মাফিয়া কিং আকাশ। সবাই তাকে এক নামে চিনে, MK। দেখতে যেমন হয় সরল সাদা, তেমনি ভয়ঙ্কর আকাশ। চলুন তাহলে আকাশ লেখাপড়া শেষ করে কেন কলেজে ভর্তি হয়েছে আবার নতুন করে একটু অতীতে ঘুরিয়ে নিয়ে আসে আপনাদেরকে। আজ মালয়েশিয়াতে আকাশের লেখাপড়ার শেষ দিন। বেশ ভালো রেজাল্ট করেছে সে। বাড়িতে কাউকে না জানিয়ে মালয়েশিয়া থেকে ব্যাক করে বাংলাদেশে। অতঃপর বাংলাদেশে ল্যান্ড করে বিমান, সেখান থেকে ট্যাক্সি নিয়ে চলে আসে বাসায়। ঢুকতে দেখে অনেক মানুষের সমাগম। তা দেখে সে বেশ চিন্তিত, তাই মনে মনে বলে ওঠে, কি ব্যাপার, আমাদের বাড়িতে এত লোক কেন? এতদিন পর এলাম, তাই হয়তো আমাকে দেখতে এসেছে। না না, আমি তো কাউকে জানিয়ে আসিনি। আবার কারো কোনো কিছু হয়নি তো? এটা ভেবে আকাশ আর কোনো কিছু না বলে সোজা দৌড় দেয় ভেতরে। ভেতরে গিয়ে দেখতে পায় তাদের বাড়ির আঙিনায় সাদা কাপড়ে মোড়ানো কাউকে শুয়ে রাখা হয়েছে। পাশে তার আব্বু আম্মু কান্না করছে। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার আব্বু আম্মুর পেছনে গিয়ে দাঁড়ায় আর বলে ওঠে, আম্মু, আব্বু, কি হয়েছে? তোমরা এভাবে কাঁদছো কেন? আকাশের এই রকম কথা শুনে তার আব্বু আম্মু পেছন ঘুরে তাকিয়ে দেখতে পায় তাদের ছেলে আকাশ। আকাশকে দেখে তার আম্মু আরো কান্নায় ভেঙে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে ওঠে, বাবা আকাশ, তুই এসেছিস? দেখ না বাবা, তোর বোন যে আর উঠতেছে না। এত ডাকাডাকি করছে তবুও তোর বোনের এই ঘুম থেকে উঠছে না। আকাশ তার মায়ের মুখে বোন কথাটা শুনে আর আকাশ মাটির নিচে তাকিয়ে দেখে সাদা কাপড়ে মোড়ানো লাশটার দিকে।
তাকিয়ে হাতে থাকা ব্যাগটা মাটিতে ফেলে দেয়। দুম করে মাটিতে পড়ে তার বোনের মুখ থেকে সাদা কাপড়ের চাদরটা উঠিয়ে দিয়ে দেখতে পায় তার আদরের মিষ্টি বোনটা সাদা কাপড়ের দাফনে মোড়া। নিজের বোনকে নিজের চোখের সামনে এই অবস্থায় দেখে নিজের চোখের পানি ছেড়ে দিয়ে বলতে শুরু করে আকাশ। বোন, হে বোন, তোর কি হয়েছে? এই বোন, উঠ না রে। দেখ, তোর ভাই চলে এসেছে। তুই আমায় দেখতে চেয়েছিলে না? দেখ, আমি চলে এসেছি। তোর জন্য এক ব্যাগ ভর্তি পুরো জিনিস আছে, যা তুই আমার কাছে আবদার করেছিলি। দেখ, আমি তোর জন্য সব কিছু এনেছি। এবার তো মজা করা বন্ধ কর বোন। আকাশের এরকম হাওমাও কান্না দেখে ভেঙে পড়ে। আবারও তার পুরো পরিবার থুমড়ে যায়। তার একটা সুন্দর পরিবার। আকাশের এরকম কান্নাকাটি ও পাগলামো দেখে আকাশের আব্বু জাহাঙ্গীর আলী বলে ওঠেন, আকাশ দেখ বাবা, এভাবে ভেঙে পড়িস না। তুই ভেঙে পড়লে আমরা কিভাবে ঠিক থাকি বল? তোকে শক্ত থাকতে হবে। তোর বোনের খুনের প্রতিশোধ তোকে নিতেই হবে। যেটা আইন করতে পারেনি সেটা তোকে করতে হবে, তোর বোনের আত্মার শান্তির জন্য। জাহাঙ্গীর আলীর মুখের কথা শুনে আকাশ এবার কান্না বন্ধ করে আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে আছে জাহাঙ্গীর আলীর দিকে। এবার আকাশ কান্না বন্ধ করে জাহাঙ্গীর আলীর উদ্দেশ্যে বলে ওঠে, বাবা, তোমরা থাকা সত্ত্বেও আমার বোনের এরকম অবস্থা কি করে হলো? কি আমার বোনের এই অবস্থা করেছে? শুধু নামটা বলো। তাকে মাটি থেকে খুঁড়ে বের করে হলে ওই কুত্তার বাচ্চাটাকে আমি 3.5 হাত মাটির নিচে পুঁতে ফেলবো। আমরা তেমন কিছুই জানি না। তাকে আমি সকালে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে যাই। অফিসে বিকেল পর্যন্ত কাজ করে। অন্যদিকে মরিয়ম কলেজ থেকে বাসায় কাঁদতে কাঁদতে ফিরে এসেছে। সাথে শরীরের অবস্থা খুব খারাপ ছিল, যেখানে সেখানে কাপড়ের অংশ ছিঁড়েছিল। আমি আর বলতে পারছি না বাকিটা, তোর আম্মুর কাছ থেকে জেনে নেই। আম্মু, কি হলো বলো? আমার বোনের এই অবস্থা কি করে হলো? জ্যোৎস্না বেগম ছেলের মুখে এরকম কথা শুনে হাউমাউ করে কান্না করতে করতে আকাশের উদ্দেশ্যে বলে ওঠে, তোর বোন কলেজ থেকে ফেরার সময় কাঁদতে কাঁদতে তার রুমে যায়। পেছন থেকে দেখতে পাই তোর বোনের শরীরে বিভিন্ন জায়গায় কাপড় ছেঁড়া, সাথে চুলগুলো এলোমেলো। শরীরের কি যেন এক অবস্থা হয়েছে। আমি যেতে যেতে সে ঘরের দরজা ভেতর থেকে লাগিয়ে দেয়। তারপর আমি তাকে ডাকাডাকি করলে সে বলে ওঠে, আম্মু, তুমি যাও তো এখান থেকে। আমাকে এখন একটু একা থাকতে দাও প্লিজ। কি হয়েছে মা? বল, তোর কিছু চাই? আমাকে বল প্লিজ। দরজাটা খোল না। তুই কাঁদছিস কেন? আম্মু, তুমি এখান থেকে যাবে নাকি আমি নিজেই নিজের কোনো ক্ষতি করে ফেলবো? না মা, তুই এমন কোনো ক্ষতি করিস না। আমি এখনই চলে যাচ্ছি। যত অশান্তি তো আমাকে নিয়ে। আমি মরলে বুঝবি একদিন। এই বলে আমি কিচেন রুমে চলে আসি। রান্না করতে করতে আমার বিকেল হয়ে যায়, কিন্তু মরিয়ম এখনো নিচে নামছে না। তা দেখে আমি আর দেরি না করে তোর বাবাকে ফোন দেই। তারপর তোর বাবা বাড়িতে আসে। দুজন মিলে তোর বোনের রুমের দরজার সামনে যায়। তারপর তোর বোনকে ডাকতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। তা দেখে আমি ভয়ে বলে উঠি, ওগো, আমার মেয়েটার কোনো কিছু হলো না তো? ও কোনো কিছু হয়নি তো? নিজের যদি কোনো ক্ষতি করে ফেলে? তুমি আর দেরি না করে দরজাটা এখনই ভেঙে ফেলো। জ্যোৎস্না, তুমি ঠিক বলেছ। এই বলে তোর বাবা দেরি না করে রুমের দরজা ভেঙে ফেলে। তারপর আমরা ভিতরে গিয়ে যা দেখি তা তো। আর কোনো কথা বলতে পারে না জ্যোৎস্না বেগম। ভেঙে পড়ে আবারও আহামরি কান্নায়। তাদের পরিবারটা আজ বেশ শোকাহত। পুরো পরিবারটাকে কান্নায় ভেঙে পড়েছে। তা শুনে আকাশ বলে ওঠে, আব্বু, আম্মু, তোমরা আর কান্না করো না। আমার বোন মরেনি। সে অনেক সাহসী ছিল। সাহসীরা কখনো মরে না, তারা শহীদ হয়। আর তুমি আমাকে আমার বোনের বান্ধবীদের সম্পর্কে কিছু বলো। তাদের কাছ থেকে আমি জানতে পারবো আমার বোনের এই অবস্থা কি করে হলো, কেন সে আত্মহত্যা করেছে। আর আমি এই কলেজে অ্যাডমিশন নেব। দ্রুত আমার বোনের লাশটা দাফন কাফন করার ব্যবস্থা করো। তুমি তো সবেমাত্র লেখাপড়া শেষ করলে, আবার কলেজে ভর্তি হবে মানে? বাবা, আমার বোনের খুন ও আত্মহত্যার রহস্যের ধাঁধা বের করতে হলে আমাকে তার কলেজে ভর্তি হতে হবে। তুমি সব ব্যবস্থা করো। এ বলে আকাশ নিজের রুমে গিয়ে ওয়াশরুমের নিচে শাওয়ার ছেড়ে দেয়। ঝর্ণার পানিতে তার কান্নার শব্দ বাইরে কেউ শুনতে পায় না। পাগলের মতো কাঁদতে থাকে তার বোনের এই অবস্থা দেখে। এভাবে দেখতে দেখতে কিছু সময় পরে এলাকার কিছু মুরব্বী ও আত্মীয় স্বজন মিলে, বন্ধু বান্ধব সবাই মিলে তার বোনের দাফন কাফনের ব্যবস্থা করে। তার বোনকে নিয়ে যাওয়া হয় গোরস্থানে। 3.5 হাত মাটির নিচে তাকে দাফন করে মোনাজাত করে। যে যার মতো আবার নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিয়েছে।
পাগলের মতো হয়ে গেছে তার বোনের এই রকম অবস্থা দেখে। ছেলের এরকম অবস্থা দেখে জ্যোৎস্না বেগম বলে ওঠেন, দেখ বাবা, তুই আমাদের আর কষ্ট দিস না। আমি এক সন্তানকে হারিয়েছি, আর এক সন্তানকে হারাতে চাই না। না, তুমি জানো আমি আমার বোনকে কতটা ভালোবাসতাম। তুমি ভেবে দেখেছো আমার বোন আর এই পৃথিবীতে নেই? যতক্ষণ না আমি আমার বোনের হত্যার প্রতিশোধ নিতে পারছি ততদিন পর্যন্ত আমি এ বাড়ির দাঁড়িয়ে কাছেও আসবো না। বাবাকে আমার কলেজের ভর্তি হওয়ার সব ব্যবস্থা করে দিতে বলিও। এই বলে আকাশ বাড়ি থেকে বেরিয়ে যায় তার সকল প্রকার যাবতীয় জিনিস নিয়ে। ছেলের এরকম অবস্থা দেখে পেছন থেকে জ্যোৎস্না বেগম বলে ওঠে, আকাশ যাস না বাবা, তোকে ছাড়া কেমনে থাকবো? তোর বোন তো আর নেই, তুই অন্তত আমার কাছে থেকে যা। আকাশ আর কোনো কথা না বলে সোজা বেরিয়ে পড়ে তার বাড়ি থেকে। বেরিয়ে যায় অজানা গন্তব্যে। কোথায় যাবে, কি করবে, কোনো কিছুই ভেবে না আসে। হঠাৎ তার মনে পড়ে তাদের পুরনো সেই বাংলোর কথা, আর ৭-৫ না ভেবে সোজা চলে যায় তাদের পুরনো সেই বাংলোতে, যেখানে গিয়ে সে পরিকল্পনা করতে থাকে কিভাবে কি করবে। অতঃপর ফোন করে তার দলের সবগুলো ছেলেকে আসতে বলে তার শহরে। তাদের ডান হাত মিন্টুকে ফোন করে বলে, হ্যালো, কে বলছিস? মিন্টু নাকি রে? জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? কোনো সমস্যা হয়েছে কি ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শোন, তোকে যে কারণে ফোন করলাম, আমার বোন মরিয়ম যে কলেজে অ্যাডমিশন নেয় আর আমিও সেই কলেজে অ্যাডমিশন নিচ্ছি। ছদ্মবেশে আমি যে শহরে আছি সেটা যেন কেউ না জানতে পারে। আর আমাদের ছেলেদের আমার শহরে সবগুলোকে নিয়ে আয়। আমার বোনের হত্যাকারীদের যেন একটাও জীবিত বেঁচে না ফিরে এই শহর থেকে, সে ব্যবস্থা কর দ্রুত। আর শহরের কোথায় কখন অপরাধীরা অপরাধ করছে তার একটা লিস্ট বের কর। আজ থেকে অ্যাকশন শুরু করব, এই শহরে ধামাকা ফুটাবো আমি। ওকে ভাই, ঠিক আছে। আমি আজকে অ্যাডমিশন নিয়ে নিচ্ছি, কাল থেকে ক্লাস করার জন্য প্রস্তুতি নিব। আর ভাই, আজ রাত 12টার দিকে একটা ফ্যাক্টরিতে মেয়ে পাচার সাথে বিভিন্ন অস্ত্র পাচার করা হবে, খবর পেয়েছি। লিডারের নাম কি? আর তোরা সব ব্যবস্থা কর। আজকে রাত 12টায় তাহলে সেই গ্যাং দিয়েই আমার এই শহরের প্রথম ধামাকাটা শুরু করব। ভাই, গ্যাংয়ের লিডারের নাম হচ্ছে জব্বার, আর তার ডান হাত হচ্ছে ছানি। সকল প্রকার বেআইনি কাজ করে তারা। অনেকবার সাবধান করেছে কিন্তু কথা শুনেনি। ওকে, তাহলে ওই গ্যাংয়ের আজকে হবে শেষ দিন। তোরা সব ব্যবস্থা কর। ঠিক রাত 12টায় আমি পৌঁছে যাব, নিয়েছি গন্তব্যে। ফ্যাক্টরির ঠিকানাটা আমাকে সেন্ড করে দিস। ওকে ভাই, ঠিক আছে, আমি সব ব্যবস্থা করতেছি। আপনি তাহলে প্রস্তুতি নিয়েন। এ বলে মিন্টু ফোনটা কেটে দেয়। আকাশ প্রস্তুতি নেয় কিভাবে কি করবে। উপরের যে ঘটনা ছিল সেটা ছিল এই শহরের আজকের প্রথম ধামাকা, আকাশের হাতে ঘটে যাওয়া। অন্যদিকে যে সানি লাশটা কেটে টুকরো টুকরো করে পার্সেল করে দিয়েছিল থানার ওসির কাছে, চলুন সে ঘটনাটাও তাহলে শুনে আসি। এতক্ষণকার অতীত শেষ। স্যার, কাল রাতে কেউ বা কারা এই পার্সেলটা আপনার জন্য রেখে যায়। আমরা কেউই খুলে দেখিনি, ভেতরে এনে রেখে দিয়েছিলাম। আপনি খুলে দেখুন। ওকে দাও দেখি, কোন শুভাকাঙ্ক্ষী আমার জন্য এত বড় বাক্স গিফট পাঠিয়েছে, তাও আবার গিফট পেপার দিয়ে সাজিয়ে। কথা বলছি আর সেই বক্সটা গিফট পেপারগুলো বক্সটা থেকে ছুটাচ্ছে। অন্যমনস্ক হয়েও ও সেই বক্সটার গিফট পেপারগুলো ছোটাচ্ছিল। যখনই ছোটা শেষ হয় ভালো করে লক্ষ্য করে তাকিয়ে দেখে যে জিনিসটা দেখে তাতে সবাই আতঙ্কে ভয়ে যে যাওয়ার মতো পিঁচাতে থাকে। আর ওসি বলে ওঠে, এটা কিভাবে লাশটাকে কেটে কেটে টুকরো করে কে আমার কাছে পাঠিয়েছে? ও মাই গড! স্যার, আমরা তো কাউকে হাতে দেখিনি, এটা রাতে পেয়েছিলাম। এ কী অবস্থায় এটা যদি বাইরে মানুষের কাছে যায়, তাহলে আমাদের মান সম্মান ও মর্যাদা কোনো কিছুই থাকবে না স্যার। তুমি ঠিক বলছো জামাল, এখানকার এই খবরটা যেন বাইরের কোনো মানুষের কাছে না যায়। এখানকার খবরটা এখানেই যেন চেপে যায়। আচ্ছা, এই লোকটা কে বা কে মেরেছে, কে একটু ভালো করে চেক করে দেখো তো। ইস, কি অবস্থা! ওসির কথা মতো কনস্টেবল জামাল সাহেব লাশ চেক করতে থাকে। চেক করা শেষে লাশের পকেটে পায় একটা সাদা কাগজ। সেটা দেখে জামাল সাহেবের ওসির উদ্দেশ্যে বলে ওঠে, স্যার, লাশের তো তেমন কোনো কিছুই নেই। লাশের পকেট থেকে চিঠিটা পেয়েছি, আর লাশের কপালে একটা চিহ্ন আঁকা আছে, MK। ওসি জামাল সাহেবের কাছ থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করে। MK দ্য মাফিয়া কিং ইজ ব্যাক। চিঠিতে লেখা এমকে নামটা দেখে বেশ ঘাবড়ে যায়। কপাল থেকে টপ টপ করে ঘাম ছড়তে থাকে। পুরো শরীরটা মুহূর্তের মধ্যে ঘেমে একাকার অস্থির। তা দেখে কনস্টেবল জামাল সাহেব বলে ওঠে, স্যার, আপনি চিঠিটা পড়ার পর এভাবে ঘামছেন কেন? কোনো কি কিছু হয়েছে স্যার?
জামাল, আমরা শুধু নামে পুলিশ রে ভাই, আমাদের ক্ষমতা অতটুকুই যতটুকু আইন দিয়েছে। শহরে MK দ্য গ্রেট মস্তান চলে এসেছে, যাকে MK নামে কিং অফ মাফিয়া বলে ডাকা হয়। সে দেখতে সরল, সাদা, ইনোসেন্ট, তেমনি ভীষণ রকমের ভয়ানক ব্যক্তি। সে শহরে চলে এসেছে, এবার শহরটা পরিবর্তন অবশ্যই ঘটবে। আসতে না আসতে বিশ্রী রকমের একটা লাশ মার্ডার করে পাঠিয়েছে পুলিশ সেন্টারে। এই MK মাফিয়া নাম শুনলে আশেপাশের দেশগুলোতে যেসব মাফিয়া আছে তারা নিজেদের রাজত্ব ছেড়ে দিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। এই MK মাফিয়া এতটাই ভয় না, কেউ বাঁচবে না। এই শহরে কেউ না চলে এসেছে, সে মানুষরূপী আজরাইলটা। স্যার, এখন তাহলে আমরা কি করব? তাকে কি আমরা ধরবো না? আরে ভাই, তুই ধরবি তাকে? সারা দেশের পুলিশ যেখানে তাকে খুঁজে বেড়াচ্ছে। শুনেছিলাম একবার তাকে জেলে আটকে হয়েছিল, তাতে পুরো 1 মাস শেষ হওয়াতে আন্দোলন শুরু হয়েছিল শুধুমাত্র তাকে ছাড়ানোর জন্য। গরিব দুঃখী মানুষের উপর অত্যাচার করে না, শুধু সেই সব মাফিয়াদের উপর যারা চাঁদা, বাস ও বিভিন্ন সন্ত্রাস কাজে লিপ্ত আছে। তাই এসব বিষয়ে আমাদের নাক গলানোটাই ভালো হবে, আর এ ব্যাপারটা যেন কেউ না জানতে পারে। এটাই ভয়ঙ্কর। সে আমাদের দরকার নেই বাবা, আমার বউ বাচ্চা আছে, আমি তাদেরকে নিয়ে বেশ সুখেই থাকতে চাই, আর সুখেই আছি। ঠিক আছে স্যার, আমি তাহলে যাই। এই বিষয়ে আমি কাউকে কোনো কিছুই জানাবো না। ওকে, যাও। এ বলে জামাল সাহেব ওসি রুম থেকে বেরিয়ে যায় তার নিজ কাজে। পরের দিন সকালে কলেজের ভেতর প্রবেশ করতে হেলতে দুলতে কোনো এক আগন্তুক। সে আগন্তুকটা পরনে আছে মোটা ফ্রেমের সাদা রঙের পাওয়ার দেওয়া চশমা, ঠিক বুড়োদের মতো। গায়ে দেওয়া আছে ব্রিটিশ আমলের পুরোনো ঢিলে ঢালা সাদা রঙের একটা টি-শার্ট। শার্টটার আবার যেখানে সেখানে টোকাই কেটেছে। পরনের প্যান্টটা দেখতে ঢিলে ঢালা, ঠিক মেয়েদের প্লাজোর মতো। পরনে থাকা প্যান্টের আবার যেখানে সেখানে ছেঁড়া পোশাকে লেগে আছে অসংখ্য ধুলোবালি। মাথায় গ্রাম্য সরিষার তেল দিয়ে চুপচুপ করে বই পড়ছে তার গা দিয়ে। চুলগুলো তেল দিয়ে লেপ্টে আছে মাথার সাথে। দেখতে একেবারে গ্রাম্য গাইয়া খাদ্যের মতো এভাবে হেলতে দুলতে ছেলেটা প্রবেশ করছে কলেজের মধ্যে। এভাবে কিছুটা পথ যেতে না যেতে ধাক্কা খায় একজনের সাথে। একা খেয়ে পড়ে যায় দুজনে। যার সাথে ধাক্কা খায় সে ছিল একটা মেয়ে। অতঃপর মেয়েটা এক ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তার উপর থেকে আকাশকে। ধাক্কা খেয়ে আকাশ মাটি থেকে উঠে দাঁড়ায়। অতঃপর মেয়েটার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে ওঠে, নিন ধরুন আমার হাতটা, আর উপরে চলে আসুন। মেয়েটা আকাশের দিকে ভালো করে তাকিয়ে তার হাতটা না ধরে নিজেই উঠে দাঁড়ায়। অতঃপর ঠাস ঠাস করে বসিয়ে দেয় কয়েকটা থাপ্পড় আকাশের গালে। আকাশ পরপর এতগুলো থাপ্পড় খেয়ে একেবারে নিস্তব্ধ। অতঃপর মেয়েটা আকাশের স্যারের কলার ধরে চিৎকার দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলতে শুরু করে, শালা ফকিন্নির বাচ্চা, চোখে দেখোস না? শরীরের পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে কোনো ময়লা জাবড়া থেকে উঠে আসলি। ছি, শরীরের কি বিশ্রী দুর্গন্ধ। সরি আপু, আসলে আমি দেখতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। চুপ শালা, ইচ্ছে করে ধাক্কা দিয়ে আবার কথা বলছিস? ইস, আমার তো স্বাদের দামি পোশাকটার কি হাল করলি তুই? তোকে তো আমি, তুই দাঁড়া। এ বলে সেই মেয়েটা তার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কোনো এক ব্যক্তিকে আসতে বলে ঘটনাস্থলে। কিছুক্ষণের মধ্যে সেই ছেলেটা চলে আসে আর বলে ওঠে, আপু, কি হয়েছে? কোনো সমস্যা? আমি বাইরে থেকে যতক্ষণ না আসছি ততক্ষণ এই শালা গাইয়াটাকে তোরা তোদের হেফাজতে রাখবি। পারলে একটু খাতির যত্ন করিস, আমি এসে ডাবল ডোজ দিব। ওকে আপু, ঠিক আছে। এটাকে ভালো করে দেখে রাখবি, এটা যেন পালাতে না পারে। আমি বাইরে থেকে এসে এর হিসাব নিকাশ নিব। এটা বলে বেরিয়ে যায় মাফি নামের সেই মেয়েটা। আপনারা কিছু বুঝলেন না তো? তাই তো আকাশ যখন কলেজের ভেতর ঢুকছিল কার সাথে ধাক্কা খায় আর এই মাফিটাই বাকি তা জানার ইচ্ছে করছে না। মাফি হচ্ছে শহরের মেয়রের মেয়ে। তারা 2 ভাই বোন। মাফি দেখতে বেশ সুন্দরী, রূপসী, দেখতে যেন জান্নাতের হুর পরি। ভার্জিন কুমারী, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, তাকালে যেন সবার প্রাণ জুড়িয়ে যায়। ছেলেরা মাফি বলতে পাগল, হাসলে যেন মুক্তা ঝরে। গুণবতী, রূপবতী, অরণ্যা, অপসরী, সুহাসিনী ও সূর্যম ফর্সা। শরীরের পুরো চামড়া যেন সাদা ধবধবে, শরীরে গায়ের রং দুধে আলতা। টোকা দিলে যেন শরীর থেকে মধু ঝরবে। চোখ জোড়া হরিণী চোখের মতো টানা টানা, চোখের বাঁধাগুলো ঘন চিকন পাতলা। লাল গোলাপের মতো তার ঠোঁট ছোড়া, পাকা টমেটোর মতো তার গাল জোড়া।
ঠোঁটের নিচে লেগে আছে অসম্ভব মায়াবতী একটা মুচকি হাসি, যেটা তার সৌন্দর্যকে তুলেছে দ্বিগুণ বেশি। এদিকে বাদল নামের সেই ছেলেটা আকাশের উদ্দেশ্যে বলে ওঠে, কি রে ভাই, মাফির সাথে তোর ঝামেলা লাগলো কি করে? দেখে তো মনে হচ্ছে কলেজের নতুন, তাই না? ভাই আমি কলেজে নতুন, আর আপুটার সাথে আমি ইচ্ছে করে ধাক্কা খাইনি। উনি আচমকা আমার সামনে এসে যায় আর হুট করে ধাক্কাটা লেগে যায়, অতঃপর এই ঘটনা। হাই, তোকে দেখে মনে হচ্ছে তুই গরিব ঘরের সন্তানের, কিন্তু তোর কপালে ভীষণ দুঃখ আছে। তুই জানিস না মাফি কতটা রাগী ও ডেঞ্জারাস। মেয়রের মেয়ে বলে কথা, অহংকার তো হবেই। হ্যাঁ ভাই, আমরা খুবই গরিব, বাবা মায়ের ইচ্ছে পূরণের জন্য এই কলেজে ভর্তি হয়েছে। তোর কাপড় চোপড়ের যা অবস্থা রে ভাই, তাতে তুই এ কলেজে সম্মান পাবি বলে আমার মনে হয় না। যাই হোক, তোকে দেখে বেশ আমার মায়া লেগেছে। শোন, আমি তোর জন্য দেখি কিছু করতে পারি কিনা। আর এই কলেজের ভদ্রভাবে খুব সাবধানে চলবে। এই কলেজের ছেলেপুলেগুলো বেশি ভালো না, আর কলেজের ভিপির ছেলে রানার কাছের থেকে তো আরও বেশি দূরেই থাকবে, কেননা সে খুবই ডেঞ্জারাস। আকাশ বাদলের মুখে এরকম কথা শুনে মনে মনে উড়াধুরা হাসতে শুরু করে। সাথে লুঙ্গি ডান্স দেওয়ার জন্য তার মন আনচান আনচান করতে শুরু করে। বাদলের মুখের কথা শুনে অতঃপর খুব ভেবেচিন্তে বাদলের উদ্দেশ্যে আকাশ বলে ওঠে, কেন ভাই, ওই বাড়িটা কি খুব খারাপ? আমি তো তেমন কাউকে এখানে চিনি না, যদি তার সাথে আমার কোনো ঝামেলা হয়ে যায়, তাই আগে থেকে চিনে রাখাটা বেশি ভালো। একটু বলো না ভাই তার সম্বন্ধে। দেখ ভাই, তুই এ কলেজে নতুন, শুধুমাত্র তোর ভালোর জন্যই তোকে বলছি। আর এ কথা যেন পাস কান না করিস, সেদিকে খেয়াল রাখিস, না হলে কিন্তু বুঝতেই তো পারছিস। ভাই তুমি বলো, আমি সত্যি বলছি, কাউকে কোনো কিছু বলবো না। ওকে শোন তাহলে, রানা এ কলেজের ছেলে, খুব ডেঞ্জারাস, সাথে অসভ্য, লম্পট ও চরিত্রহীন। বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সাথে তার লিঙ্ক আছে। সকল প্রকার খারাপ কাজ করে সে। মেয়ে পাচার, শিশু পাচার, নারী ও অত্যাচার, এমনকি ধর্ষণের মতো জঘন্য অপরাধ জড়িত আছে সে। কিছুদিন আগে মায়ের বান্ধবী মরিয়মকে জোরপূর্বক কলেজের করিডোরে নিয়ে গিয়ে ধর্ষণ করে, আর মায়ের সাথে তো প্রতি রাতে এসব করে। আমরা সব দেখেও ভাই কোনো কিছু করতে পারি না। সে অনেক খারাপ লোক, তার কাছ থেকে একটু সাবধানে থাকবে। আকাশ তার বোনের ধর্ষণের কথা শুনে বেশ অবাক হয়, সাথে শরীর তার আগে তার কাঁপছে থরথর করে। শরীরের হাতে পায়ে রগগুলো ফুলে উঠেছে কথা শুনে, কিন্তু নিজেকে খুব জোর করে কন্ট্রোল করে মৃদু স্বরে বাদলের উদ্দেশ্যে বলে ওঠে, আচ্ছা ভাই, এই ছেলেপেলেগুলো দেখতে কেমন? আর এই ছেলেপেলেগুলো কতগুলো যাদের কাছ থেকে আমি সাবধানে থাকতে পারি? এরা কোথায়, কখন, কিভাবে অন্যায় করে একটু বলবে প্লিজ, যাতে আমি তাদের সামনে কখনো না পড়ি। ওদের ছেলেপেলে অনেক বেশি, ওকে কেউ কিছু বলতে পারে না। কলেজের ভিভির ছেলে বলে সবাই তাকে ভয় পায়। তাদের বিভিন্ন ফ্যাক্টরি আছে, সেখানে তারা সেসব অন্যায় কাজগুলো করে থাকে। আচ্ছা চল, তোকে আমি আমার বাকি বন্ধুদের সাথে পরিচয় করে দিই। এই বলে বাদল আকাশকে নিয়ে যায় তার বাকি বন্ধুদের সাথে পরিচয় করাতে। একে একে সবার সাথে পরিচয় পর্ব সেরে নেয় তারা। অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই চলে আসে মাফি। অতঃপর বাদলের উদ্দেশ্যে বলে ওঠে মাফি, কি রে বাদল, ওই শালা ফকিন্নির বাচ্চাটা কোথায় যে আমায় ধাক্কা দিয়েছিল? আপু, সে এখানে আছে, আর সে তো বলেছে সে দেখতে পায়নি। এবারের মতো তাকে ছেড়ে দাও না, গরিব ছেলে, হয়তো ও একটা ভুল করেছে। তুই কি এখন ফকিন্নিদের হয়েও কথা বলছিস নাকি? নিজে চুপ থাক, না হলে তোরও 12টা বাজাবো। মাফির এরকম হুঙ্কার ও চিৎকার শুনে বাদল ভয়ে আর কোনো কিছু না বলে পেছনে সরে যায়। অতঃপর মাফি আকাশকে দেখে বলে ওঠে, কি রে ফকিন্নি, এখনো বসে আছিস? এখানে আয় বলছি, তোর আজকে খবর আছে। আপু আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে ছেড়ে দাও প্লিজ, আর এরকম ভুল কখনো হবে না। সেটা কি করে হয়? তুই যে আমাকে তোর নোংরা কাপড় চোপড় দিয়ে ধাক্কা দিয়েছিস তো দিয়েছিস, তার উপরে সেই তুই আমার উপরেই পড়ে গেলি। ছি, থু, আমার নিজেরই শরীর থেকে এখন মনে হচ্ছে গন্ধ বেরোচ্ছে। মাফির মুখে এরকম কথা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আকাশ, আর মনে মনে মুচকি হাসি দিয়ে বলে ওঠে, আরে শালি, খুব বাহাদুরি দেখাচ্ছিস তাই না? তুই যদি জানতিস আমি কে, তাহলে তোর কাপড় নষ্ট করে ফেলতি। আর আমার বাবার পরিচয় তো বাদই দিলাম, সাধারণ একটা মেয়রের মেয়ে হয়ে যে অহংকার দেখাচ্ছিস, তাহলে আমি কোটিপতির ছেলে হয়ে। কথাটা শেষ করতে পারেনি আকাশ। মনে মনে ভাবছিল এই কথাগুলো, তখনই মাফি আকাশকে ধাক্কা দিয়ে বলে ওঠে, কি রে গ্রাম্যা গাইয়া ভূত, কই হারিয়ে গেলি? আবার চাঁদের দেশে হারিয়ে যাস না, এখন শাস্তির জন্য তৈরি হ। এবারে মাফি তার পায়ে পড়ে থাকা হিলের জুতোগুলো খুলে আকাশের গালে পরপর বেশ কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়।
থাপ্পড়ের চড়ে ছিঁড়ে যায় গালগুলো, কিন্তু আকাশের গাল থেকে একটা ফোঁটাও রক্ত বের হয়নি। এই দৃশ্য দেখে তো বাদল অবাক, সাথে তার বন্ধু বান্ধবীরাও তা দেখে মাফি আবার বলে ওঠে, কিরে, তুই আমাকে পাওয়ার দেখাচ্ছিস? এতগুলো জুতোর বাড়ি দিলাম, তারপরও তো লজ্জা হয়নি একটুও? তোর গাল থেকে রক্ত বের হয়নি, দাঁড়া, তোকে আরও শাস্তি দিব। এ বলে মাফি দৌড়ে গিয়ে তার গাড়ি থেকে একটা হকি স্টিক নিয়ে আসে সাথে করে। তারপর আকাশকে একের পর এক হকি স্টিক দিয়ে বাড়ি মারতে থাকে। এভাবে অনেকক্ষণ মারধর করে, কিন্তু অবাক করা বিষয়, তার জায়গা থেকে আকাশ 1 ইঞ্চি পর্যন্ত তার টনক নড়েনি। এই দৃশ্য দেখে কলেজের ক্যাম্পাসে বসে থাকা আরেকজন আগন্তুক মুচকি মুচকি হাসে। এক পর্যায়ে হকি স্টিকটা ভেঙে যায়, তবুও আকাশকে তার জায়গা থেকে সরাতে পারেনি মাফি। শেষ পর্যন্ত মাফি আকাশের কাছে হার মেনে বলে ওঠে, কে তুই? আর তোর শরীর এত স্ট্রং কিভাবে? জুতোর বাড়ি মারলাম হকি স্টিক দিয়ে, মারলাম হকি স্টিক ভেঙে গেল, তারপরও তুই তো জায়গা থেকে নড়লি না। তোকে এভাবে হবে না, তোর ইজ্জতের উপর আঘাত করতে হবে। এই দৃশ্য দেখে আকাশ মনে মনে মেঘ মুচকি মুচকি হেসেই চলেছে। অন্যদিকে ক্যাম্পাসে বসে থাকা আর একজন আগন্তুক তার এই দৃশ্য দেখে হাসতে হাসতে তার পেট ফেটে যাচ্ছে। কেননা আকাশকে আঘাত করাটা এত সহজ না। সে কারাটে কম শার্প শুটার, একজন আর্মি কমান্ডের মতো নিজের শরীরকে লোহার চেয়েও শক্ত তৈরি করে এনেছে। তাই এত সহজে তাকে সোজা থেকে বাঁকা করা খুবই কঠিন। শুধু কঠিন না, মুশকিলও বটে। এদিকে এই কথা বলার পর মাফি আকাশের পরনে থাকা সেই সাধারণ শার্টটা, ছেঁড়া শার্টটা এক টানে ছিঁড়ে ফেলে। সাথে সাথে সবাই তাকিয়ে আছে আকাশের দিকে, কেননা আকাশের বুকটা এতটা ফর্সা আর বডি ফিটনেস দেখে মনে হচ্ছে একেবারে 6 প্যাক বডি, বেশ স্বাস্থ্যবান সুঠাম দেহ। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েরা তো একেবারে টাসকি খেয়েছে তার এরকম বডি ফিটনেস দেখে। এরকম বডি ফিটনেস দেখে মাফি বেশ অবাক হয়। তা দেখে মাফি বলে ওঠে, কিরে, তুই দেখতে তো খ্যাতের মতো, শরীর থেকে বেশ দুর্গন্ধ আসছে, আর শরীরের মাপ অনুযায়ী তো। মাফি আর শেষ করতে পারেনি তার কথা। হঠাৎ কোথা থেকে যেন চলে আসে প্রিন্সিপাল এসে বলতে শুরু করে, কি ব্যাপার, তোমরা তোমাদের ক্লাসে না গিয়ে এখানে কি করছো? যাও, নিজেদের ক্লাসে যাও। সব আড্ডাবাজ হয়ে গেছে আজকাল ছেলেমেয়েরাও। জি স্যার, এক্ষুনি যাচ্ছি, বন্ধুদের সাথে পরিচয় হচ্ছিলাম। পরিচয় হয়ে নিবে ক্লাসে, ক্যাম্পাসের মাঠে বসে হট্টগোল করার জন্য তোমাদের কলেজে পাঠায় না। তোমাদের বাবা মা পাঠায় লেখাপড়া শেখাতে, মানুষের মতো মানুষ হওয়ার জন্য। যাও, নিজেদের ক্লাসে যাও। এ বলে প্রিন্সিপাল পদত্যাগ করে সেই জায়গায় চলে যায় তার নিজের অফিস রুমে। অতঃপর মাফি একটা মুচকি হাসি দিয়ে আকাশের উদ্দেশ্যে বলে ওঠে, শোন খ্যাত, এবারের মতো তুই বেঁচে গেলি শুধুমাত্র প্রিন্সিপাল স্যারের জন্য। তুই ভাবিস না এরকম ভুল করলে এর থেকেও দ্বিগুণ শাস্তি পাবি। মনে রাখবি, আমি কে, নাম আমার মাফি। এ বলে চলে যায় মাফি ও তার বান্ধবীরা। এতগুলো মায়ের খাওয়া দেখে বাদল বেশ অবাকই হয়েছে। তারপর 6 প্যাক বডি দেখে আরও টাসকি খেয়েছে। তাই বাদল তাদের সাথে না গিয়ে আকাশের সাথে থেকে যায় আর আকাশের উদ্দেশ্যে বলে ওঠে, ভাই তুই আসলে কে রে? এতগুলো মার খাওয়ার পরেও তুই এখনো জলজান্ত দাঁড়িয়ে আছিস? আমি বিশ্বাসই করতে পারছি না। এর আগেও মাফির হাতে যতগুলো ছেলে মারধর খেয়েছে, প্রত্যেকটা ছেলে হয় হাসপাতালে, না হলে এই কলেজ থেকে পদত্যাগ করছে। বাদলের মুখে এরকম কথা শুনে আকাশ ঠোঁটে নিচে মুচকি একটা হাসি দিয়ে রহস্যময় কণ্ঠে বলে ওঠে, ভাই, তুমি আমার প্রতি ভুল ধারণা করছো। আমি তেমন কেউ না, খুব সাধারণ ঘর থেকে উঠে আসা গরিব ঘরের সন্তান। নাম আমার আকাশ। স্বপ্ন পূরণের ইচ্ছে এসেছে এই কলেজে পড়াশোনা করতে। ভাই ঠিক আছে, তুই মন দিয়ে পড়াশোনা কর। তোর যদি কোনো রকম সাহায্য লাগে তাহলে আমাদের বলিস, কেমন? আর শোন, মাফির কিন্তু আর একটা ছোট ভাই আছে, তোর থেকে হয়তো জুনিয়র হবে। তাই নাকি ভাই? তাহলে তার নাম কি? সেও দেখতে কেমন, খারাপ না ভালো? আকাশের কথা শুনে বাদল আবার একটা মুচকি হেসে আকাশের দিকে তাকিয়ে মাটির নিচে দীর্ঘশ্বাস ফেলে। আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আরে ভাই, তারা হচ্ছে মেয়রের ছেলে মেয়ে, একটু বদমেজাজি হবে। তারা কোটিপতি বলে কথা। যেমন মাফি তেমন তার ভাই, একটুতে রেগে যায়। তবে রান্নার মতো চরিত্রহীন লম্পট নয়, এমনিতেই একটা লুচ্চা বেটা, কিন্তু এ একটু ভিতর ডিম। ওদের দাপট ডেকে ঠিকই, কিন্তু তলে তলে ভেজা বিড়াল। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে ভাই, কোনো বিপদে পড়লে আমি আপনাকে জানাবো। এখন তাহলে আমি ক্লাসে যাই। ভাই যা, যদি কোনোদিন বিপদে পড়িস আর যদি আমাকে দরকার লাগে তাহলে অবশ্যই এই ভাইটাকে স্মরণ করিস। ওকে ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মন দিয়ে পড়াশোনা করিস কিন্তু।
এই বলে দুজন দুদিকে চলে যায়। বাদল যায় তার আড্ডাখানায়, আকাশ যায় তার নিজ ক্লাসরুমে। আকাশ ক্লাসে যেতে যেতে চোখ পড়ে সেই আগুন থেকে চোখের পলকে দুজন দুজনের চোখের ভাষায় কি যেন কথা বলে নিজ নিজ ক্লাসরুমে ঢুকে পড়ল দুজনে। কি হতে চলেছে এই কলেজের মাঠে, কি খেলা হবে, সে উপরওয়ালাই ভালো করে জানে। এভাবে দেখতে দেখতে কলেজের পুরো ক্লাস শেষ হয়ে যায়। অতঃপর আকাশ আর ওই আগন্তুকটা বেরিয়ে পড়ে তাদের নিজ গন্তব্যে। মাফিও তার ভাই বাদলও চলে যায় তার নিজ বাড়িতে। সব বন্ধুরা মিলে চলে যায় আপন আপন বাড়িতে। আজকে ভিপির ছেলেরা না কলেজে আসেনি, তাই কলেজের বেশি সিনক্রিয়েটও হয়নি। রানা যেদিনই কলেজে এসেছে সবাই বেশ আতঙ্কে রয়েছে। আজ বিবির ছেলেরা না কলেজে আসেনি বলে কলেজটা ছিল শান্তশিষ্ট প্রকৃতিতে। যেদিন সে কলেজের মধ্যে আসে পুরো কলেজটাকে একেবারে নরক বানিয়ে ফেলে। ভিপির ছেলে রানা আসেনি বলে কলেজের ছাত্রছাত্রীরা বেশ শান্তিতেই কলেজে ক্লাস করেছে। যেদিন সে কলেজ আসে সেদিন মেয়েদের উপর সে অত্যাচার শুরু করে। যেমন ধরুন, মেয়েদের শরীরের যেখানে সেখানে হাত দেওয়া, মেয়েদের ওড়না ধরে টানাটানি করা, কলেজে নতুন কেউ আসলে তাকে র্যাগিং করা, কোনো মেয়েকে পছন্দ হলে তার সাথে জোরপূর্বক ডেটিংয়ে যাওয়া। এভাবে দেখতে দেখতে বিকেল হয়ে আসে। শহরের পরিবেশটা কেন জানি না একেবারে থমকে আছে। আজকে কেন জানি আকাশের চাঁদটাও উকি দিচ্ছে না প্রতিদিনের মতো। আকাশে দেখা যেত অসংখ্য তারা, তারাও যেন আজকে লুকিয়ে আছে কোনো এক আগন্তুকের ভয়। রাস্তার আশেপাশে যেখানে সেখানে দেখা যেত জোনাকি পোকা, সেগুলো যেন আজকে একেবারে নিস্তব্ধতায় পরিপূর্ণ হয়ে গেছে এই শহরটায়। এখন রাত বাজে প্রায় 1:45। চারদিকে পিনপত নীরবতা বিরাজ করছে। শহরের মাঝখানে যে একটা নাইট ক্লাব আছে সেখানে বসে আছে আকাশ ও মিন্টু। দুজনে ফলো করছে কোনো এক ব্যক্তিকে। ওই ব্যক্তিটার ঠিক অগোচরে ব্যক্তিটা নিজের সব ইচ্ছায় ড্রিঙ্কস করে মাতাল হয়ে নাইট ক্লাব থেকে বের হয়ে রাস্তার মিঠো পথ ধরে হেঁটে যাচ্ছে তার নিজ গন্তব্যে। ঠিক তখনই কালো রঙের একটা বাইক থামে। বাইকটিতে বসে আছে দুজন। অতঃপর একজন বাইক থেকে নেমে রাজু নামের সেই মাতাল লোকটার সামনে দাঁড়ায়। লোকটার উদ্দেশ্যে বলে ওঠে, আমি জানি তুই এখন মদ খেয়ে মাতাল হয়ে আছিস, সে অবস্থায় তোকে মারাটা ভালো হবে না। তাই সত্যি সত্যি যদি তুই সব বলে দিস, এখান থেকে জীবিত যাবি, আর না হলে লাশটা পড়ে থাকবে এখানে, তো রুকুটা যাবে তোর বাড়িতে। রাজু নামের লোকটা নাইট ক্লাব থেকে বেরিয়ে মাতাল হয়ে আউল বাউল বক্তব্যে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ওটাতেই তার সামনে এরকম কিছু কথাবার্তা শুনে মাতাল হয়ে বলে ওঠে, কি রে ভাই, আজকে কি একটু মাল বেশি খেয়ে ফেলেছি? কি সব আবল তাবল দেখছি ও শুনছি। আরে শালা মাতাল, তুই স্বপ্ন দেখছিস না বাস্তবে দেখছিস? এবার তাহলে বল জব্বার কোথায় আছে এখন, আর তার নেক্সট প্ল্যান কি? জব্বারের নামটা শুনে রাজুর মাতাল যেন মুহূর্তে ছুটে যায়। চোখ কচলাতে কচলাতে ভালো করে তাকিয়েই দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে কোনো এক যুবক। যুবকটার পরনে আছে কালো প্যান্ট, কালো জ্যাকেট, মাথায় ক্যাপ, মুখে কালো রঙের মাস্ক। জব্বারের নামটা শুনে রাজু এবার বেশ থমকে যায়। চোখ কচলাতে কচলাতে আকাশের উদ্দেশ্যে বলে ওঠে, কে রে ভাই তুই? তোর কি মরার পাখনা জেগে গেছে যে তুই বলতেছিস জব্বারকে তোর চাই? আরে জব্বার কি জিনিস জানিস? জব্বার হলো এ শহরের সিক্রেট মাফিয়া। কালো দুনিয়ায় রাজ করে সে। কালো দুনিয়ার যত কালোবাজারি আছে সব তার হাতে সেল হয়। আর তুই তার খোঁজখবর নিয়েছিস? আরে তাকে যে দেখে সে তো আর বাড়ি যেতে পারে না। রাজুর মুখে এরকম কথা শুনে আকাশ তার মুখ থেকে কালো রঙের মাস্কটার সাথে টুপিটা খুলে ফেলে। অতঃপর মুখে একটা ব্ল্যাক সিগারেট নিয়ে নেয়, ধোঁয়াগুলো ছেড়ে দিচ্ছে নিকোটিনের সাথে। আকাশের বাতাসের সাথে মিশিয়ে যাচ্ছে তা নিকোটিনের কালো ধোঁয়া। কিছুটা সিগারেটের অংশ খেয়ে মাটিতে আবার ফেলে দিয়ে পা দিয়ে পিষে রহস্যময় পৈশাচিক একটা হাসি দেয়। রাজুর উদ্দেশ্যে হাসতে হাসতে বলে ওঠে, আরে মামুর বেটা রাজু, আমি শহরটাতে নতুন হতে পারি, কিন্তু এই শহরটাতেই আমার জন্মস্থান। এখানে কোথায়, কোন গলিতে, কত নম্বর বাড়িতে, কোন ফ্যাক্টরিতে কখন কী ধরনের কাজ করা হয় সব আমার লিস্টে থাকে রে। আরে ভাই ওসব ছাড়, মাল খাবি না তো? তো বাড়ি চল, জব্বারকে ধরার স্বপ্ন বাদ দিয়ে দে। আর আমিও বলবো না জব্বার কোথায় কখন কি করে, তোর যা করার তুই করতে পারিস। এ কথা শুনে আবারও সে আকাশ নামের আগন্তুককে পৈশাচিক একটা হাসি দিয়ে বলে ওঠে, আরে বেটা, তুই বলবি না, তোর 14 গোষ্ঠী শুদ্ধ বলবে। তোর সামনে তো এই মুহূর্তে তোর আজরাইল দাঁড়িয়ে আছে, আর আজরাইলকে দেখে এমন মানুষ নেই যে ভয় পাবে না। মানে কি বলতে চাচ্ছিস তুই? তুই যদি আজরাইল হোস তাহলে তো আজকাল সবাই আজরাইলকে দেখতে পায়। আমি কি বেশি মাল খেয়ে ফেললাম নাকি? বাবা, কাল সকাল থেকে মাল একটু কম খাওয়া দিতে হবে।
আবারও সেই আগন্তুককে মুচকি একটা হাসি দিয়ে পকেট থেকে একটা ছোট্ট ভিডিও বের করে ধরে রাজুর সামনে। রাজু এরকম ভিডিও দেখে তো একেবারে স্তব্ধ। এই যে আর কেউ না, এমকে। সেদিন গোডাউনে যেভাবে মেরেছিল তাদের দলের সেই ভিডিওটা দেখালো। এখন রাজুকে এই ভিডিওটা দেখে তারা আজও একেবারে প্যান্টে মলমূত্র সেরে ফেলেছে, সাথে মাতাল মাতাল ভাবে যেন ভয় কেটে গেছে। এবার রাজু ভারাত্মক কণ্ঠে আতঙ্কের সুরেও আকাশের উদ্দেশ্যে বলে ওঠে, ভাই আপনি এখানে কিভাবে? ভাই আমি আপনাকে চিনতে পারিনি, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ছেড়ে দিন প্লিজ, ছেড়ে দিন, আমাকে যেতে দিন। আমি কারো ব্যাপারে কিছুই জানি না, আমি তো আমার নিজের কোনো খোঁজখবরই রাখি না, অন্যের ব্যাপারে কি করে রাখবো? প্লিজ আমার বাড়িতে আমাকে যেতে দিন। আরে পাগল ছেলে, এভাবে কাঁদছিস কেন? যাবি তো চলে, যদি আমার প্রশ্ন সঠিক উত্তর দিতে পারিস তো। আর হ্যাঁ, কলেজে ওই দিন মরিয়ম নামের মেয়েটিকে কে কে মিলে দর্শন করেছিল তার পুরো ডিটেলসটা বলবি তুই এখন আমার সামনে। এমকে মানে আকাশের মুখে এরকম কথা শুনে রাজু তো এতক্ষণ ভয়ে ছিল প্লাস আতঙ্কে। এবার সেরকম কথাবার্তা শুনে পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করে, কেননা সে জানে যে কি অন্যায় করেছে তারা মেয়েটার সাথে। আর এই অন্যায়ের কথা যদি বলে এই এমকে, তাহলে আর ফিরে যেতে পারবে না তার বাড়িতে। তার হাঁটু দুটো থরথর করে কাঁপছে, কি থেকে কি বলবে ভেবেই পাচ্ছে না রাজু। তারপর অনেক চিন্তা ভাবনা করে ভয়ে ভয়ে বলে ওঠে, ভাই আমি সত্যি কথা বলছি, ওই দিন আমি ওখানে ছিলাম না, আর আমি জানি না ওই মেয়েটার সাথে কারা কিভাবে কি করেছে। আকাশ রাজুর মুখে এরকম কথা শুনে আবারও মেতে ওঠে একটা হাসিতে। গাড়ি থেকেও নামে মিন্টু, নেমে রাজুর চারপাশ ঘুরতে থাকে আর পয়সাজি খাঁসিতে মেতে ওঠে মিন্টু ও আকাশ। অতঃপর আকাশ আবার তার সামনে একটা ভিডিও ওপেন করে। এই ভিডিওটা দেখে রাজু এবার সত্যি সত্যি তার প্যান্টটাই নষ্ট করে ফেলেছে, কেননা এই ভিডিওটা দেখে সে নিশ্চিত বুঝে গেছে তার মৃত্যু এখানে অবধারিত হয়েছে। এই সুন্দর পৃথিবী, এত সুন্দর মনেরও রং পরিবেশ, হাজারো পাখির কিচির মিচির, শহরের যানবাহনের শব্দ দূষণ, মানুষের সমাগম, দুর্নীতি, অন্যায়, খারাপ কাজে লিপ্ত থাকায় আজ তাকে দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। সে বুঝে গেছে তার মৃত্যু এখন এই মুহূর্তে অবধারিত। আপনাদের দেখার ইচ্ছে করছে না যে আসলে ভিডিওটাতে কি এমন ছিল যেটা থেকে রাজুর জীবন যা যে অবস্থা? চলুন তাহলে ফ্ল্যাশব্যাকে। কলেজ ছুটি হওয়ার পর আকাশ হেলতে দুলতে বেরিয়ে যাচ্ছিল কলেজের গেট ধরে তারা নিজ গন্তব্যে। হঠাৎ এসে শুনতে পায় মেয়ে কণ্ঠ, কেউ তাকে ডাকছে। তাই পেছন ঘুরে তাকিয়ে দেখতে পায় তানহাকে। তানহা আকাশকে কলেজের মধ্যে গাইয়া খ্যাতদের বেশে দেখে বেশ রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, ভাইয়া আপনি কি করছেন? আর আপনার ফোন কেন? এতদিন ধরে আপনাকে ফোন করছি, ফোনটা শুধু ধরছেন না। আর আপনার জামা কাপড়ের এই অবস্থা কেন? শরীরে এত ধুলাবালি, কি ব্যাপার? আপনি তো বিদেশ থেকে লেখাপড়া শেষ করে আসলেন, তাহলে আবার এই কলেজে কেন ছাত্রের বেশে? আকাশ তানহার এরকম রাগী কণ্ঠে কথাগুলো শুনে বেশ ঘাবড়ে যায় ও কণ্ঠের মৃদু সুরে বলে ওঠে, আরে তানহা কেমন আছিস রে বোন? তোকে এতদিন ধরে খুঁজছি। আর শুন, এখানে এত কথা বলা যাবে না, চল অন্য কোথাও যাই। ভাইয়া চলো, সামনে একটা পার্ক আছে, সেখানে যাব। চল তাহলে সেখানেই যাই। এই বলে দুজন মিলে চলে যায় সামনের সেই পার্কে। সেখানে গিয়ে সবার অগোচরে পেছনের পার্কে এগিয়ে বসে তারা দুজনে। অতঃপর আকাশ বলে ওঠে, কি রে, কেমন আছিস? আর আমার ওই সিমটা হারিয়ে গেছে, সেজন্য কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ যেমন রেখেছেন। আচ্ছা তুমি দেশে আসলে কবে? আর কোনো কিছু শুনুনি তুমি? শুনেছি, আর সেজন্যই তোকে আমি হন্য হয়ে পুরো কলেজ খুঁজছি। আসলে আমি কলেজের একটা স্পেশাল ও গুরুত্বপূর্ণ ক্লাসের জন্য বাইরে বের হইনি আজকে। তা বলো, দেশে কবে আসলে? আসলাম আর কি কয়েকদিন হলো। তোর কাছে আমার কিছু জরুরি বিষয় জানার ছিল। তোকে যা যা প্রশ্ন করব তার সঠিক সঠিক এবং সত্যি সত্যি উত্তর দিবি। আর তানহা বেশ অবাক হয়ে আকাশের কথা শুনে। তবে সে ভালো করেই বুঝতে পারছে কোনো বিষয়ে আকাশ তার সাথে জরুরি বিষয়ে কথা বলতে চায়। তাই তানহা 7-5 না ভেবে বলে ওঠে, ভাইয়া বলো, তোমার যা জানার আছে সব বলো, আমার জানা থাকলে অবশ্যই বলবো। আর তুমি কোন বিষয়ে আমার সাথে কথা বলতে চাচ্ছ আমিও সেটা বেশ ভালো করে বুঝতে পারছি। তার জন্য আমিও সব কিছু তৈরি করে রেখেছি তোমাকে দেব বলে। ধন্যবাদ তোকে। আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সেদিন মরিয়ম কলেজে আসার পর কি তার সাথে হয়েছিল? তাকে কারা কারা মিলে তার সাথে জোরপূর্বক ওসব করেছিল? কলেজের বিপির ছেলেরা, রানা, সে দেখতে কেমন, সে কোথায় কখন কোন জায়গায় অবস্থান করে, এবং কলেজে তার কতটুকু পাওয়ার, রাতে সে কখন কোন সময় কোন মেয়ের কাছে যায়, তার পুরো ডিটেলস তুই আমাকে বলবি একে একে করে।
তানহা বেশ অবাক হয় আকাশের মুখে এত সব কথা শুনে। সে ভাবছে কি করে জানবে সে এতগুলো কথা। আজ কলেজে আসেনি, তাহলে তাকে চিনল কিভাবে? তাকে এত চিন্তিত দেখে আকাশ আবার মুচকি হেসে বলতে শুরু করে, আরে তুই কি ভাবছিস আমি তো সব জানলাম কই থেকে? তাহলে শোন। অতঃপর আকাশ কলেজে ঢোকার সময় ধাক্কা খাওয়া থেকে শুরু করে কলেজ ছুটির অবধি যত ঘটনা ঘটেছে তার সাথে সব ঘটনা খুলে বলে তানহাকে। আপনার আগেই শুনেছেন, তাই আর নতুন করে বলে গল্পটাকে বড় করলাম না। এটা শুনে তানহা মুচকি হেসে আবার বলে ওঠে, এই ব্যাপার, এই নাও, এইটা তোমার জন্য, এই ভিডিওটা গিয়ে বাড়িতে দেখবি খুব ঠান্ডা মাথায়। উপরের কথাগুলো বলছিল তানহার সাথে একটা পেনড্রাইভ আকাশের দিকে এগিয়ে দিয়ে বলে কথাগুলো। আকাশ ভালোভাবে পেনড্রাইভটা নাড়াচাড়া করে পকেটে পুরে নেয়। অতঃপর তানহা আবার বলতে শুরু করে, শোনো তাহলে, সেদিন কলেজে কি কি ঘটেছিল আমাদের সাথে। আমি আর মরিয়ম কলেজের সবচেয়ে ভালো বন্ধু, বলতে গেলে শুধু বন্ধু নয়, বোনও বলতে পারো। আমরা প্রতিদিন দুজন মিলে একসাথে ক্লাস করি, কোচিং সেন্টারে যাই, এভাবেই দিন যাচ্ছে আমাদের। হঠাৎ একদিন ভিপির ছেলে রানা কলেজে আসে, আর তার চোখে পড়ে যায় আমায় নাকি তার বেশ ভালো লাগে, তাই সে আমায় ভালোবাসার প্রস্তাব দেয়। আমি জানতাম রানা ভালো ছেলে না, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত আছে, তাই আমি তার কাজে সহমত না হয়ে তাকে রিজেক্ট করে দেওয়াতে সে আমাকে হুমকি দিয়ে বলেছিল, তোর এত বড় সাহস, তুই রানা চৌধুরীকে রিজেক্ট করে দিস? তুই জানিস না এ রানা কি করতে পারে? তোকে একবার যখন পেয়েছি, আমার হেফাজত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না রে। তোকে তো আমি ভোগ করেই ছাড়বো। এই বলেই রানা সেদিন চলে যায়। আমি আর মরিয়ম বেশ দুদিন ভালোভাবেই ক্লাস কলেজে করি। হঠাৎ একদিন রানা আমাকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে একটা অন্ধকার রুমে নিয়ে যায়। আমার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। সেদিন তারা বেশ কয়েকজন মিলে আমাকে রাস্তায় কুকুরের মতো চিড়ে চিড়ে গিয়েছিল। সেদিনের কথা মনে পড়লে নিজেকে নিজেকে শেষ করে দিতে চাই মন চাইছিল, কিন্তু নিজের চোখে রানার শাস্তি দেখবো বলে নিজেকে খুব কষ্টে তিলে তিলে বাঁচিয়ে রেখেছি। শুধু এইভাবে কেটে যায় 2 দিন। তারা আমাকে ভোগ করে রাস্তায় ছেড়ে দিয়ে চলে যায়। সেদিন নিজেকে খুব অসহায় লাগছিল, কান্না করতে করতে বাসায় চলে আসি। 2 দিন কলেজে যাইনি। আমি যাইনি বললে মরিয়মও যায়নি। অতঃপর আমি আর মরিয়ম মিলে কলেজে যাই। হঠাৎ রানার সাথে কলেজের ক্যাম্পাসে আবার দেখা। ওই দিন আমার সাথে মরিয়ম ছিল। তা দেখে রানা আমাকে ডেকে বলে ওঠে, ওই শালি শোন, তোর সাথে ওই মালটা কে রে? দেখতে তো বেশ জাক্কাস, একেবারে হট আছে। একটা জিনিস মাইরি। চুপ বেয়াদব নরকাত, জানোয়ারের বাচ্চা, মুখ সামলে কথা বল। তুই জানিস না সে কার মেয়ে আর কার বোন। তার সম্বন্ধে এসব বাজে মন্তব্য করলে তোর জিভটা ছিঁড়ে ফেলবে। শোন, তোর বান্ধবীটাকে আমার বেশ ভালো লেগেছে। এখন এক রাতের জন্য তাকে আমার চাই। হয় তুই আমার সাথে বিছানায় শুবি, না হলে তোর বান্ধবীটাকে জোরপূর্বক তোর মতোই। রানার মুখে এরকম কথা শুনে আমি বেশ ঘাবড়ে যাই। তাই আমি আর কোনো কিছু না ভেবে, মরিয়মের ভবিষ্যতের কথা ভেবে তার সাথে এসব করতে বাধ্য হই। কেননা আমার তো সর্বস্ব আমি দাগই হারিয়ে ফেলেছি। তাই মরিয়মের কথা ভেবে তার সাথে আবার সেই সব কাজে নিজেকে লিপ্ত করি। সেদিনের পর থেকে প্রায় প্রতিদিন রানা আমার সাথে শারীরিক সম্পর্ক করত। আমি মরিয়মের কথা ভেবে সব সহ্য করতাম। ওই কলেজে আমার আসতে একটু দেরি হয়। আমাদের বাকি বন্ধুদের জিজ্ঞেস করতে জানতে পারি মরিয়ম ক্লাসরুমে আছে। আমিও আর দেরি না করে ক্লাসরুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ক্লাসরুমে গিয়ে দেখি মরিয়ম সেখানে নেই। হঠাৎ কমন রুম থেকে কারো ঘুমানোর আওয়াজ শুনে আমি সেদিকে যাই, আর গিয়ে দেখতে পাই রানাও তার বন্ধুরা মিলে মরিয়মের সাথে জোরপূর্বকভাবে শারীরিক সম্পর্ক করছে। আমি চিল্লাতে কেউ চিল্লাতে পারিনি মরিয়মের কথা ভেবে। আমি জানি রানার সাথে কেউ পেরে উঠতে পারবে না, তাই মরিয়মের কথা ভেবে আমি সব মুখ বুঝে সহ্য করে নিই। সাথে তার ওই অশ্লীলতার ভিডিওটা এই পেনড্রাইভের মধ্যে তার সাথে করা অত্যাচারের সব ভিডিও আছে। এটা দিয়ে তুমি বুঝতে পারবে তার সাথে কি কি করা হয়েছিল। আমি এর বিচার চাই। রানা, তুমি এতটা ভয়ঙ্কর মৃত্যু দেবে, রানাকে তুমি এতটা ভয়ঙ্কর মৃত্যু দেবে যে এই পৃথিবীর শেষ সব মানুষেরা
সারা জীবন মনে রাখবে। ইতিহাসের প্রথম পাতায় রানার এই মন মান্ত্রিক মৃত্যুর ঘটনা তুলে থাকবে। আকাশ এতক্ষণ বেশ মন দিয়ে শুনছিল তানহার কথা। তানহার মুখের কথা শুনে, নিজের বোনের ধর্ষণের ভিডিওটার কথা শুনে চোখের পানি পড়তে থাকে তার ঝরঝর করে। কি করে দেখবে সে তার বোনের সেই অশ্লীল ভিডিওটা? না দেখলেও যে তার হবে না, না হলে তার বোনের সেই সব অপরাধীদের শাস্তি দেবে সে কি করে? তার বোনের মতো তানহা তার সাথেও করেছে। তারা ওই সব তানহা শুধুমাত্র মরিয়মকে বাঁচাতে গিয়ে তার সব কিছু বিলিয়ে দিয়েছে রানাকে। নিস্তব্ধ সুরে কাছে আকাশ এভাবে আকাশকে ভেঙে পড়ে যেতে দেখে তানহা বলে ওঠে, ভাইয়া, মরিয়ম কি শুধু তোমার বোন ছিল? আমি কি তোমার বোন নই? সেই পৃথিবী থেকে চলে গেছে। তোমার আরেক বোন তোমার সঙ্গে আছে। তোমার দুই বোনের অপরাধীদের সাজা তোমাকেই দিতে হবে। এর জন্য তোমার এই বোনটা সব সময় তোমার সাথেই আছে। এ বলে তানহা সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় তার নিজ গন্তব্যে। আকাশের অনেকক্ষণ নিঝুম সুরে কেঁদে নিজের চোখ মুখ মুছে পার্কের টিউবওয়েলে গিয়ে ফ্রেশ হয়ে রওনা দেয় আবার তার নিজ গন্তব্যে। অতঃপর বাসে গিয়ে সে নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পারে ভাঙচুর করে তার রুমে অনেক কিছু। কেননা নিজের চোখের সামনে সেই ভিডিওটা দেখে নিজেকে সামলাতে পারেনি আকাশ। অনেক কষ্টে মিন্টু তাকে বোঝায়, অতঃপর এটা ছিল সেই অতীত। রাজু এরকম কথা শুনে বেশ ঘাবড়ে যায়। হুমড়ি খেয়ে পড়ে আকাশের পায়ের নিচে তার পা দুটো ঝুড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, ভাই আমার ভুল হয়ে গেছে, আমি অপরাধ স্বীকার করছি, আমাকে এবারের মতন মাফ করে দাও। আমি জীবনে আর এরকম কোনো অন্যায় কাজ করবো না। ওকে ঠিক আছে, তুই যেহেতু নিজের প্রাণটা ভিক্ষা চাইছিস সেহেতু তোকে দিব, কিন্তু তার আগে বল জব্বার ও তার দলবলকে কোথায় পাবো এবং তারা কোথায় কি করে? ভাই আমি সত্যি কথা বলছি, আমি তাদের ধান্দার বিষয়ে কোনো কিছুই জানি না। জব্বার কোথায় আছে, কখন কোথায় থেকে সেটাও আমি জানি না। আমাকে ফোন করে যেখানে যেতে বলে আমি শুধু সেইখানে যাই। আমাকে এবারের মতন ছেড়ে দাও, আমি এসব ছেড়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুই আর জানিস না কি বা করি বল, বন্দুকটা সাথে করে নিয়ে যা, তোর বিপদে আপদে কাজে লাগবে। এটা বলে আকাশ রাজুর দিকে বন্দুকটা ছুঁড়ে মারে। রাজু বন্দুকটা সাথে সাথে কাজ করে নেয়। বন্দুকটা পাওয়ার সাথে সাথে রাজু একটা পৈশাচিক রহস্যময় ঠোঁটের নিচে এক মুচকি হাসি দেয়। সাথে সাথে বসা থেকে উঠে দাঁড়ায় রাজু আর হঠাৎ করে আকাশের দিকে বন্দুকটা তাক করে বলতে শুরু করে, কিরে, এই অস্ত্রটা যখন যার হাতে থাকে তখন সেই বাঘ। এতক্ষণ তোর কাছে এটা ছিল বলেই তুই বাঘ ছিলি, এখন আমার কাছে আছে বলেই আমি বাঘ। তুই আমার প্রাণ ভিক্ষা দিবি, এখন নিজের প্রাণটাকে কি করে বাঁচাবি? রাজুর মুখে এরকম কথা শুনে অট্ট হাসিতে মেতে ওঠে আকাশ। আকাশের এরকম হাসি দেখে রাজু আবার বলে ওঠে, কিরে, নিজের মৃত্যুর সামনে থেকে দেখে কি এত তাড়াতাড়ি পাগল হয়ে গেলি যেভাবে হাসছিস? তুই মারবি আমাকে? আরে বাংলার মাটিতে এমন কোনো বেটা নেই যে আকাশকে মারবে। তুই দেরি করছিস কেন? ট্রিগার চাপ দে, আমার বুকটা বুলেট দিয়ে যাত্রা করে দে। হয় তুই আমাকে মেরে এখান থেকে জীবিত যেতে পারবি, আর না মারলে আমি তোকে মেরে এখানে 3.5 হাত মাটির নিচে পুঁতে ফেলে রেখে যাব। তোর যেহেতু মরার পাকনা গজিয়েছে তাহলে এই নেই। এই বলে রাজু যখনই ট্রিগারে চাপ দেয় বন্দুক থেকে বুলেট না বের হচ্ছে হাওয়া। এটা দেখে আবার অট্ট হাসিতে মেতে ওঠে আকাশ। আকাশ ও মিন্টু এবার আকাশ বলে ওঠে, আরে বোকা, খেলনার বন্দুক থেকে শুধু হাওয়া বের হয়, নকল বন্দুক থেকে কখনো সত্যিকারের বুলেট বের হয় না। তোকে শুধু পরীক্ষা করার জন্যই আমি এই খেলনার বন্দুকটা তোর হাতে ছুঁড়ে মেরেছিলাম। ভেবেছিলাম সত্যি তুই যদি ভালো হতে চাস তাহলে তোকে ছেড়ে দেব, কিন্তু পরীক্ষায় তুই উত্তীর্ণ না হয়ে অবধারিত হলি। এবার মৃত্যুর জন্য তৈরি হও। এটা বলে আকাশ তার কোমর থেকে একটা ধারালো চাপাতি বের করে, আর রাজু এরকম ধারালো চাপাতি দেখে সোজা উল্টে পেছনে দৌড় লাগায়। এটা দেখে আকাশ আবার অট্ট হাসিতে মেতে ওঠে। কোমর থেকে বন্দুকটা বের করে পরপর 6টা বুলেট নিক্ষেপ করে রাজুর পায়ে। ডান পায়ে লাগে 4টা আর বাম পায়ে লাগে 2টা বুলেট। সাথে সাথে রাজু রোডের উপর হুমড়ি খেয়ে পড়ে যায়। হাঁটা চলার কোনো শক্তিই নেই। তারপরে নিজের প্রাণ রক্ষা করার জন্য লড়াই করছে নিজের সাথে। উঠতে গিয়েও উঠতে পারছে না রাজু। আকাশ আর দেরি না করে রাজুর ডান হাতের উপর কোপ দেয় সেই চাপাতিটা দিয়ে। মুহূর্তের মধ্যে শরীর থেকে আলাদা হয়ে যায় তার হাতটা ঠিক রাস্তার মাঝ বরাবর রোডের উপর তিপ্রি করছে। শরীর থেকে আলাদা হয়ে যাওয়া সেই কাটা হাতটা একের পর এক হাত পা কেটে নেয় সেই চাপাতিটা দিয়ে আকাশ। এখন শুধু বডিটাই পড়ে আছে, নেই কোনো হাত, নেই কোনো পা। অন্যদিকে রাজু পাকলা কুত্তার মতো চিৎকার করতে থাকে, ও ও আমাকে আর মারিস না। তোকে ছেড়ে দিয়ে কী করে বল? সেদিন তুই আমার বোন মরিয়মকে ছেড়ে দিয়েছিলিস, তানহা নামের সেই মেয়েটিকে ছেড়ে দিয়েছিলিস? দিসনি।
তাহলে আজ তোকে কিভাবে ছেড়ে দিই? তোর সাথে দেখা তোর সেই সব সঙ্গীদের এক এক করে খুঁজে বের করে খুব তীব্রতার সাথে যন্ত্রণা দিয়ে মারবো। এ বলে আকাশ আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে এক কোপে রাজুর শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলে। মাথাটা ছিটকে গিয়ে পড়ে কোনো এক ঝোপ ছাড়ে। দেহটা ছটফট করতে করতে রাস্তার মাঝখানে নিমিষে নিস্তেজ হয়ে পাড়ি জমায় পরপারে। রুহুটা উড়ে যায় আকাশ বাতাসের সাথে, মিশে যায় তার মৃত আত্মাটা। এই কালো আঁধারের ধোঁয়ার সাথে হতপর আকাশ একের পর এক রাজুর শরীরে আঘাত করতে থাকে, সেই চাপাতিটা দিয়ে। এত আঘাত করার পরেও যেন তার শান্তি মিলছে না এই রাজুকে মেরে। অবশেষে রাজুর পুরুষ লিঙ্গটা কেটে ফেলে দেয় তার শরীর থেকে। কেননা সব মেয়েদের কথা মনে পড়লে আকাশ নিজেকে কন্ট্রোল করতে পারে না বলে রাজুর পুরুষ লিঙ্গটা কেটে ফেলে দেয় রাস্তার মাঝখানে। অতঃপর ওসির ফোনে ছোট্ট একটা মেসেজ করে চলে যায় সেই আগন্তুক দুটো গাড়িতে করে নিজ গন্তব্যে। মেসেজটা ছিল এরকম: নাইট ক্লাব থেকে পায়ে হেঁটে কিছুটা গেলেই দেখতে পাবেন নৃশংসভাবে খুন করা একটি লাশ, নাম তার রাজু, MK কিং অফ মাফিয়া। ওসি এরকম মেসেজ পাওয়ার সাথে সাথে খোঁজ নিয়ে চলে আসে ঘটনাস্থলে। অন্যদিকে আকাশ মিন্টুকে ফ্রেশ হয়নি, এদিকে ওসিও চলে আসে কনস্টেবল নিয়ে। লাশের এরকম অবস্থা দেখে তারা ভয়ে ভয়ে তো শেষ। লাশের টুকরো টুকরো স্থানগুলো এখানে জড়ো করে। অবশেষে শরীরের মাথাটা খুঁজে পাচ্ছে না বলে খোঁজ লাগায় সব পুলিশ না মিলে অনেক খোঁজাখুঁজির পরেও শরীর থেকে আলাদা হয়ে যাওয়া মাথাটা খুঁজে বের করে। তারপর লাশের টুকরোগুলো একত্র করে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়ে দেয়। এই খবরটা ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। টিভি স্ক্রিনের সাংবাদিক বলছে, আজকের ব্রেকিং নিউজ, এইমাত্র পাওয়া রাত 2টার খবর। শোনা গেছে MK কিং অফ মাফিয়া বাংলাদেশে অবস্থান করেছে, তাও আবার এই শহরে। আজকাল রাস্তার অলিতে গলিতে যেখানে সেখানে পাওয়া যাচ্ছে সেই সব অপরাধীদের লাশ। লাশের উপরে এঁকে দেওয়া হচ্ছে MK চিহ্ন, যেটার মানে বোঝায় কিং অফ মাফিয়া MK এই শহরে রয়েছে। পরবর্তী খবর দেওয়া হবে সকাল 7টায়। এতক্ষণ টিভিতে দেখছিল হাজার হাজার মানুষ। এই খবর সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে ঘটনাটি। সবার মুখে এখন ফুটে উঠেছে এক চিলতে হাসি। এভাবে দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়। পরের দিন সকালে আজকেও আকাশ খ্যাত স্টাইলে হেলতে দুলতে কলেজের ভেতর প্রবেশ করছে। আজকে কলেজে তেমন কোনো ঝামেলা হয়নি তার সাথে। কলেজে প্রবেশ করেছে খুব সুষ্ঠু ও শান্তশিষ্টভাবে। বেশ শান্তিতে সবগুলো ক্লাস করে আকাশ বের হতে যাবে কলেজ থেকে, ঠিক তখনই ধাক্কা খায় ইরফান নামে একটা ছেলের সাথে। ছেলেটা কোনো কিছু বলার সুযোগ না দিয়ে পরপর বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় আকাশের গালে আর চিৎকার দিয়ে বলে ওঠে, কিরে বেটা, চোখে দেখোস না? ইচ্ছা করে ধাক্কা মারলি কেন? তোরে তো আজকে খাইছি। সরি ভাই, ভুল হয়ে গেছে, একটু অন্যমনস্ক ছিলাম তো, তাই না দেখে আপনার সাথে ধাক্কা লেগেছে, সরি। হ্যাঁ এই বেটা চুপ, ইচ্ছে করে ধাক্কা দিয়ে আবার বলতেছিস দেখতে পারিসনি? তোকে আজকে বোঝাবো এই ইরফান কি জিনিস। এই বলে সেই ইরফান নামের ছেলেটা আবারও আকাশের গালে বেশ কয়েকটা জোরে থাপ্পড় মারে। থাপ্পড়ের আঘাতে আকাশের একটু টনক নড়ে না। যেখানে যে অবস্থায় ছিল ঠিক এখনও সে অবস্থায় আছে। এক পর্যায়ে ইরফান নামের ছেলেটা থাপ্পড় মারতে মারতে ক্লান্ত হয়ে বলে ওঠে, এই তোকে এবারের মতো ছেড়ে দিলাম, নেক্সট টাইম সিনিয়রদের সাথে ভদ্রভাবে কথা বলবি। আর এভাবে কারো সাথে যদি এই নেক্সট টাইম ধাক্কা খেয়েছিস তো হাত পা ভেঙে হসপিটালে রেখে আসবো, শালা ফকিন্নির বাচ্চা। এই বলে ছেলেটা কলেজ থেকে বেরিয়ে যায়। আকাশ ঠোঁটের নিচে একটা রহস্যময় মুচকি হাসি দিয়ে বেরিয়ে যায় কলেজ থেকে। অন্যদিকে তাদের এই ঘটনা দেখে অট্ট হাসিতে মেতে উঠছিল আরেকজন অপরিচিত ব্যক্তি। তাদের মুখে লেগে আছে সবসময় রহস্যময় অতৃপ্তিকর হাসি। তাদের এই রহস্যময় হাসির পেছন কি এমন রহস্য লুকিয়ে আছে সেটা সবার চোখের অগোচরে। এভাবে দেখতে দেখতে বিকেল হয়ে সন্ধে হয়, সন্ধে হয়ে রাত হয়। এখন রাত বাজে 1:15। একটা বাড়িতে বেশ কয়েকটা গাড়ি পরপর ঢুকে একসাথে। গাড়িগুলো দেখতে ব্ল্যাক কালারের BMW কার। গাড়িগুলো সেই বাড়িটার ভেতর প্রবেশ করে। অতঃপর গাড়ি থেকে নেমে আসে কয়েকটা বেশ ব্ল্যাক কালারের স্যুট বুট পরা পরিহিত মানুষ। ঘরের মেইন ডোর ভেঙে প্রবেশ করে একসাথে কয়েকটা আগন্তুক। প্রত্যেকটা রুম খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে চলে যায় দোতলার করিডোরের কাছে, রুমটার কাছে। সেখানে গিয়ে দরজার সামনে দাঁড়ায় সেই আগন্তুকগুলো। রুমের ভেতর থেকে কারো পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে একসাথে সবগুলো ব্ল্যাক স্যুট বুট পরিহিত মানুষগুলো। রুমের ভেতর একটা মেয়েকে নিয়ে ইরফান বেশ মাস্তি করছে। তাদের শরীরে নেই কোনো কাপড়, নেই কোনো পোশাক। এতগুলো ছেলেপেলেকে একসাথে ঢুকতে দেখে মেয়েটা বিছানার থেকে উলঙ্গ অবস্থায় দৌড়ে ওয়াশরুমের ভেতর চলে যায় আর ভেতর থেকে দরজাটা আটকিয়ে দেয়। অতঃপর ইরফানকে উলঙ্গ অবস্থায় গাড়িতে তুলে নিয়ে আসে। এখন ইরফান উলঙ্গ বাঁধা অবস্থায় একটা
ঘরের ভেতর আছে। এভাবে দেখতে দেখতে সকাল হয়। আজকেও আকাশ ক্যাট স্টাইলে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। কলেজের ভেতর প্রবেশ করতে করতে দেখতে পায় বেশ কয়েকটা ছেলে মিলে ওই মাফি নামের মেয়েটাকে জ্বালাতন করছে। শরীরে যেখানে যেখানে হাত দিচ্ছে তা দেখে মাফি নামের সেই মেয়েটা বলে ওঠে, দেখ রানা, তুই জানিস না আমি কে। আমি মেয়রের মেয়ে, আর তুই হইলি সাধারণ একটা ভিপির ছেলে। তাতে কি হয়েছে বেবি? শুধু এক রাতের জন্যই তো তোমাকে আমি আমার করে পেতে যাচ্ছি। এতে তোমারও সুখ, আবার আমারও। এই কথাটা রানা বলতে না বলতে মাফি পরপর কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় রানার গালে। রানা থাপ্পড় খেয়ে চারদিকে তাকায়। কলেজের ভেতর ক্যাম্পাসের ছেলেমেয়েরা সবাই তাকিয়ে আছে। তাদের এই মর্মান্তিকর ঘটনা দেখে সবাই মজা নিচ্ছে, কেউ এগিয়ে আসছে না ভয়। তা দেখে রানা বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই এই রানা চৌধুরীর গায়ে হাত দিয়েছিস। তোকে তো আজকে বোঝাবো এই রানা কি জিনিস। তোকে আজকে এই কলেজের ক্যাম্পাসের সবার সামনে উলঙ্গ করে ধর্ষণ করব। এটা বলে রানা আর কোনো কথা ছাড়াই মাফির পরিহিত টি শার্ট ছিঁড়ে ফেলে। এই দৃশ্য দেখে ক্যাম্পাসের ছেলেমেয়েরা লজ্জায় চোখ নামিয়ে ফেলে। অন্যদিকে এরকম দৃশ্য দেখে আকাশ আর নিজেকে কন্ট্রোল না করতে পেরে এগিয়ে আসে তাদের কাছে। আকাশ আস্তে আস্তে যখনই রানা আবার মাফির শরীরে হাত দেবে তখনই আকাশ রানার হাতটা ধরে পেছন থেকে মুড়িয়ে ধরে। মরমর করে রানার হাতটা ভেঙে যায়। এই দৃশ্য দেখে কলেজের ক্যাম্পাসের ছেলেমেয়েরা একেবারে অবাকের চরম পর্যায়ে। মাফি তো হা করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ তার শরীর থেকে টি শার্টটা খুলে পরিয়ে দেয় মাফির শরীরে। রানার এরকম করুণ অবস্থা দেখে কলেজের ছেলেপেলেরা এগিয়ে আসে আকাশকে মারতে শুরু করে আকাশকে। অন্যদিকে আকাশ মাটিতে লুটিয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে। রানার ছেলেপেলে আকাশকে একের পর এক মারতে থাকে। হঠাৎ কলেজের গেট দিয়ে কলেজ ক্যাম্পাসের মাঠে প্রবেশ করে বেশ কয়েকটা কালো রঙের BMW কার। কারেরগুলো থেকে নেমে আসে 20 থেকে 25টা ছেলে। প্রত্যেকটা ছেলের পরনে আছে ব্ল্যাক স্যুট, ব্ল্যাক জ্যাকেট, ব্ল্যাক শু, ব্ল্যাক হেড, ব্ল্যাক মাস্ক। তারা আর দেরি না করে রানার ছেলেপেলেদের একের পর এক মার শুরু করে। এভাবে মারতে মারতে আধমরা করে ফেলে তার ছেলেপেলেদের। অতঃপর আর কোনো কথা না বলে রানাও তার বন্ধুদের গাড়িতে তুলে কারে করে চলে যায় সে আগন্তুকগুলো। এতক্ষণ কলেজের ক্যাম্পাসে এই দৃশ্য দেখে সবাই অবাক। সবার মুখে একটাই কথা, কে এই লোকগুলো, কেনই বা রানাকে এভাবে মারতে মারতে নিয়ে গেল, কোথা থেকে এলো এতগুলো BMW কার। অন্যদিকে আকাশ মাটি থেকে উঠে মুচকে একটা রহস্যময় হাসি দিয়ে বেরিয়ে আসে কলেজ থেকে। মাফিও ভালো করে চারদিকটা তাকিয়ে দেখতে পায় তার দিকে সবাই হাঁ করে তাকিয়ে আছে নেশা লাগা এক চোখে। তাই মাফি আর দেরি না করে আকাশের টি শার্টটা গায়ে দিয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। রানাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এই কথাটা পৌঁছে যায় জব্বার নামের লোকের কানে। ভিপি জব্বার সাহেব নিজের ছেলের এরকম মর্মান্তিকর অবস্থা শুনে, করুণ অবস্থার কথা শুনে একেবারে ভেঙে পড়ে হন্য হয়ে করে খুঁজতে থাকে পুরো শহরে। এদিকে আকাশ কলেজ থেকে বের হওয়ার পরে চলে যায় তার সেই বাংলোতে গিয়ে শাওয়ারের নিচে নিজেকে ভালো করে ভিজিয়ে গোসল করে বের হয়ে আসে তার নিজের রুম থেকে। এখন তার পরনে আছে হোয়াইট রঙের একটা প্যান্ট, একটা বাটা কোম্পানির স্যান্ডু গেঞ্জি। কিছুক্ষণের মধ্যে গাড়িতে করে চলে আসে আরেকটা মেয়ে। এ আর কেউ না, বরং আপনারা ঠিকই ধরতে পেরেছেন, সেটা হলো তানহা। আকাশ কলেজ থেকে বের হওয়ার সময় তানহাকে ঠিকানা মেসেজ করে দিয়ে চলে আসতে বলে এখানে। এখন অর্ধলঙ্গ ইরফান ও রানাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। আকাশ ইশারা করাতে সব গার্ড বেরিয়ে যায় রুম থেকে। আকাশ তানহাকে বলে ওঠে, তুই চেয়েছিলি না অপরাধীদের শাস্তি দিতে? এখন অপরাধীরা তোর চোখের সামনে বসে আছে, তোর যা ইচ্ছা তাই করতে পারিস। আমরা বাইরে আছি, কোনো সমস্যা হলে ডাকতে পারিস। ঠিক আছে ভাইয়া, তুমি বাইরে যাও। আজ আমি আমার প্রতি হওয়া চাওয়া অন্যের প্রতিশোধ নিতে পারবো। আকাশ বেরিয়ে যায় রুম থেকে। অতঃপর তানহা রানাও ইরফানের মুখে 2টা রুমাল পুড়ে দেয়। তারপর তানহার সামনে থাকা বক্সটা থেকে একটা ব্লেড ও চিমটি বের করে আর বলে ওঠে, তোরা সেদিন আমারও বনিয়মের সুন্দর এই পৃথিবীটা ধ্বংস করে দিয়েছিস। তোদের শাস্তি দেব বলে আজও আমি বেঁচে আছি। মরিয়ম তো সেদিনই নিজেকে শেষ করে দিয়েছে। আমার বোনের মতো বান্ধবীর হত্যার প্রতিশোধ আজ পূর্ণ হতে চলেছে আমার হাতে। এ বলে তানহা হাতে থাকা ব্লেডটা ও চিমটিটা দিয়ে ইরফানের পুরো লিঙ্গটা একটানে কেটে ফেলে। শরীর থেকে আলাদা হয়ে যাওয়ার সাথে সাথে সেটা এদিক ওদিক লাফাতে শুরু করে। ইরফান মুহূর্তের মধ্যে নিস্তেজ হয়ে যায়। পাগলা কুত্তার মতো চিৎকার করতে থাকে ইরফান, কিন্তু তার আওয়াজ বাইরে আসে না, কেননা তার আগেই তার মুখ রুমাল দিয়ে পুড়ে দেওয়া হয়েছিল। তানহা আকাশ ইরফানের এই অবস্থা দেখে মর্মূত্র করে ফেলে। অতঃপর তানহা হাতে থাকা ব্লেডটা দিয়ে একের পর এক শরীরে আঘাত করতে থাকে ইরফানের। মুহূর্তের মধ্যে ইরফানের পুরো শরীরটা কেটে ফাঁক হয়ে যায়।
পুরো শরীরটা রক্তের বন্যা বয়ে যায়, সাধারণ টাইলসগুলো রক্তে যেন ভেসে যাচ্ছে। তারপর তানহা দেরি না করে ইরফানের গলার মাঝ বরাবর ব্লেড দিয়ে এক টান মারে, সাথে সাথে গলা কেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। ছটফট করতে করতে সেখানে ডেড বডি হয়ে যায় ইরফান। অতঃপর তানহা একটা চেয়ার টেনে আবার রানার সামনে গিয়ে বসে, হাতে থাকা ব্লেডটা দিয়ে রানার হাতে শিরা কেটে দেয়। মুহূর্তের মধ্যে শিরা কেটে রক্ত পড়তে থাকে টপ টপ করে রানার হাত থেকে। তারপর পায়ের শিরাও কেটে দেয় সে ব্লেড দিয়ে। শরীর থেকে বের হতে থাকে গড় গড় করে রক্ত। অতঃপর ব্লেড দিয়ে পেটের মধ্যে টান মারিয়ে আরেকটা, মুহূর্তের মধ্যেই পেটটা দুভাগ হয়ে যায়। হাত ঢুকালে বেরিয়ে আসবে পেট থেকে যেন সব তার নাড়ি ভুঁড়ি। অতঃপর মরিচের গুঁড়াও লবণ হাতে নিয়ে লাগিয়ে দেয় তার ক্ষতস্থানে। ছটফট করতে থাকে রানা, তার পুরো শরীরে যেন আগুন ধরিয়ে দিয়েছে। এরকম অবস্থা, এখনই যেন জীবন থেকে আত্মাটা বেরিয়ে যাবে। ছটফট করতে করতে চেয়ার থেকে পড়ে যায় রানা। অতঃপর রানারও কেটে দেয় পুরো লিঙ্গটা। সে আগের অবস্থার মতোই লবণ ও মরিচের গুঁড়া লাগিয়ে দেয় তার ওই জায়গাতে। তখন বেরোচ্ছিল শরীর দিয়ে রক্ত। এত অত্যাচার সহ্য করতে না পেরে মুখ ও কান দিয়ে বের হতে থাকে রক্ত। এবার তানহাও অট্ট হাসিতে মেতে ওঠে আর বলে ওঠে, তোকে দেখে আজ আমার বড্ড বেশি মায়া লাগছে, জানিস তো? আজ থেকে পৃথিবীর সর্বোচ্চ খুশি মনের মানুষ হলাম আমি। যাক, আজ আমি আমার নিজের প্রতিশোধ নিতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছি। তোকে আর বেশি কষ্ট দেব না, খুব তাড়াতাড়ি পাড়ি জমাবি বড় পারে। এই বলে তানহা হাতে থাকা ব্লেডটা নিয়ে গলার মাঝ বরাবর একের পর এক আঘাত করতে থাকে রানা। মুহূর্তে রানার গলা কেটে একাকার। তানহা নিজের কাজ হাসিল করার পর কোনো কথাই ছাড়া বেরিয়ে পড়ে বাংলো থেকে। তার এভাবে বেরিয়ে যাওয়া দেখে হুড়মুড়িয়ে আকাশ শুদ্ধ তার ছেলেপেলেরা প্রবেশ করে রুমের মধ্যে। আকাশ তো লাশের এই করুণ অবস্থা দেখে মুচকি একটা হাসি দিয়ে তার ছেলেপেলেদের উদ্দেশ্যে বলে ওঠে, লাস্টে দুটোর অংশগুলো ভালো করে জোড়া লাগিয়ে প্যাকেট করে পার্সেল করে দিবি কলেজের বিপির কাছে, সাথে লিখে দিবি MK কিং অফ মাফিয়া। অতঃপর আকাশও বেরিয়ে পড়ে বাংলো থেকে, চলে যায় তার অন্য এক ঠিকানায়। আকাশের কথা মতো তার ছেলেপেলেরা লাশের টুকরোগুলো একসাথে করে পার্সেল করে দেয় ভিপির কাছে। কয়েক ঘন্টা পর ভিপির কাছে চলে যায় সেই পার্সেল দুটো। ভিপি নিজের ঘরে ড্রয়িং রুমে বসে প্যাকেট খুলছে আর হাসতে হাসতে বলছে, আমি কি আজকাল সেলিব্রিটি হয়ে গেলাম নাকি যে আমার বিগ ফ্রেন্ডরা আমার জন্য বাড়ি অবধি পাঠিয়ে দিচ্ছে গিফট বক্স? উপরের কথাগুলো বলছে আর বক্সটা খুলছে। বক্স খোলা শেষে বক্সের এদিক ওদিক তাকিয়ে কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ে। নিজের ছেলের এই অবস্থা দেখে চোখ থেকে বেরিয়ে পড়ে অশ্রু। বিস্মিত চোখে তাকিয়ে আছে লাশ দুটোর দিকে। কাছে গিয়ে ভালো করে দেখতে পায় MK দা মাফিয়া কিং লাশের কপালে লেখা আছে। এই লেখাটা দেখে ভিপি জব্বার সাহেব চিৎকার দিয়ে তার ছেলেপেলেদের উদ্দেশ্যে বলে ওঠে, এই তোরা কে কোথায় আছিস? আমার ছেলেকে কে মেরেছে? এই MK, তাকে যেখান থেকে পারিস খুঁজে বের কর। যতক্ষণ না তাকে আমি নিজের হাতে জবাই করছি ততক্ষণ অবধি আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমি কসাইদের থেকেও ভয়ঙ্কর খারাপ। আমি আমার আর নিজের চোখের সামনে ছেলের এই অবস্থা দেখতে পাচ্ছি না। তোরা যত তাড়াতাড়ি সম্ভব হয় লাশ দুটোকে দাফন করার ব্যবস্থা কর। এই বলে ভিপি জব্বার সাহেব চলে যায় তার নিজের রুমে। অন্যদিকে তার কিছু লোক বেরিয়ে পড়ে MK-কে খোঁজার উদ্দেশ্যে, আর কিছু লোক লাশ দুটোকে দাফন করার কাজে লেগে পড়ে। এভাবে কেটে যায় 2 দিন। এই 2 দিনে আকাশ বা মাফি কেউ যায়নি কলেজে। অন্যদিকে ভিপির লোকেরা হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে MK-কে, কিন্তু তার টিকিটাও খুঁজে পাচ্ছে না ধরা ছোঁয়ার বাইরে এই MK। আজ মাফি কলেজ এসেছে। আকাশের সেই শার্টটা সাথে করে নিয়ে এসেছে। মাফি বাসায় গিয়ে অনেক চিন্তা ভাবনা করে সে এতদিন কলেজে কী রকম ব্যবহার করেছে সবার সাথে, নিজে একটা মেয়ে হয়ে বাকি অন্য মেয়েদের কিভাবে অসম্মান করেছে সে আজ নিজের অসম্মান হওয়াতে সে বেশ ভালো করে বুঝতে পেরেছে যে একটা মেয়ের ইজ্জত কতটা বড় দামি তার সম্পদ। আর যদি আকাশ সাহায্য না করে থাকতো তাহলে হয়তো তার এতক্ষণে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায়ই থাকতো না। তাই এসব মনে মনে বলছে। আর না, সত্যি আমি একটা মেয়ে হয়ে কি করে এসব করতে পারলাম? আজ আকাশ ছিল বলে আমার ইজ্জত ও সতীত্ব দুটোই রক্ষা পেয়েছে। এখন থেকে আমি আর কলেজে কারোর সাথে খারাপ ব্যবহার করব না। আমায় আকাশকে সরি বলতে হবে, তার কাছে আমাকে মাপ চাইতে হবে, না হলে যে আমি তার কাছে বড় অপরাধী হয়ে থাকবো। এই ভেবে মাফি কলেজ আসে। কলেজ এসছে অনেকক্ষণ হলো। কলেজ শিক্ষকরা ক্লাসে প্রবেশ করেছে, কিন্তু আকাশের এখন আসার কোনো নামগন্ধ নেই। অনেকক্ষণ ধরে বসে আছে মাফি। হঠাৎ কোথা থেকে যেন বাদল এসে বলতে শুরু করে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ক্লাসে যাওনি? তোমার তো ক্লাস শুরু হয়ে গেছে, তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তুই কেমন আছিস? আপু আলহামদুলিল্লাহ, আমিও বেশ আল্লাহর রহমতে ভালো আছি।
বলে না তো কার জন্য অপেক্ষা করছো তুমি? না রে, তেমন কারোর জন্য না। আচ্ছা, আজকে কি আকাশ কলেজে আসেনি? না আপু, তুমি যেদিন থেকে কলেজে আসোনি সেদিন থেকে সেও আসেনি, আর তার সাথে আমার বেশি কথা হয় না। ও আচ্ছা, ঠিক আছে, তুই তাহলে যা। ওকে আপু, ঠিক আছে, তাহলে তুমি থাকো। এ বলে বাদল সে জায়গায় পদত্যাগ করে। মাফি অনেকক্ষণ বসে থাকে আকাশের অপেক্ষায়। আকাশ আসছে না দেখে মন খারাপ করে কলেজ থেকে বেরিয়ে চলে যায় বাসার উদ্দেশ্যে। এভাবে কেটে যায় আরেকটা দিন। আজ আকাশ কলেজ এসছে, কিন্তু এখনো মাফি আসেনি। বাদল আকাশকে দেখে ডেকে বলে ওঠে, এ আকাশ দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। ওই যে আম গাছটার নিচে চলো। আচ্ছা ঠিক আছে ভাই, চলুন। এ বলে দুজনেই তারা সেই আম গাছের নিচে গিয়ে বসে। অতঃপর বাদল অনেকক্ষণ পর একটা দীর্ঘশ্বাস ফেলে। আকাশের দিকে তাকিয়ে মুচকি একটু হেসে তার উদ্দেশ্যে বলে ওঠে, তুমি আসলে কে? সেদিন মাফিকে রান্না অসম্মান করার পর তুমি যখন তার হাতটা ভেঙে দিলে, ঠিক তখন তার বন্ধুরা তোমাকে মারতে শুরু করে। তার কিছুক্ষণ পরেই ওই বেশ কয়েকটি গাড়ি এসে আবার রানাকে মারধর করতে শুরু করে। অতঃপর তাকে নিয়ে চলে যায়। তার পরের দিনে শোনা যায় ওরা ও রানার দলের ছেলেদেরকে কে বা কারা নৃশংসভাবে হত্যা করেছে। আবার ওই ঘটনার পর 3 দিন তোমাকে কলেজে দেখা যায়নি। আকাশ বাদলের কথায় বেশ ঘাবড়ে যায়। অতঃপর আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মাটির দিকে তাকিয়ে বলতে শুরু করে, আমি আকাশ, মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এক অসহায় ছেলে। পরিবারে নুন আনতে পান্তা পুড়িয়ে যায়। মা বাবার ইচ্ছা পূরণের জন্য এসেছি এই শহরে মানুষের মতো মানুষ হতে। এসে তো মাফি নামের সেই মেয়েটির সাথে জামালাতে জড়িয়ে গিয়ে ফেললাম নিজেকে। দেখ, তুই মাফিকে যতটা খারাপ মনে করেছিস সে ততটাও খারাপ না, একটু বদমেজাজি, এটাই আর কি। আর আমার কেন জানি মনে হচ্ছে না তোর কথা, আমার মোটেও বিশ্বাস হচ্ছে না। এটাই সত্যি ভাই, এছাড়া আমার আর দ্বিতীয় কোনো পরিচয় নেই। আচ্ছা যাই হোক, শোন, তোকে মাফি কয়েকদিন ধরে খুঁজছে। আমার সাথে দেখা হয়েছিল তার সাথে একটু দেখা করে যাস, কি যেন তার একটু দরকার আছে। ওকে ঠিক আছে ভাই, দেখা করে যাব। এটার পর বাদল সেখান থেকে চলে যায়। আকাশ বসে থাকে একাই আম গাছের নিচে। হঠাৎ গাড়ি নিয়ে কলেজের ভেতর ঢুকে মাফি। গাড়ি পার্কিং করে ক্লাসরুমে যাচ্ছিল মাফি। হঠাৎ তার চোখে পড়ে যায় আকাশ। আকাশকে দেখে সেই আম গাছের তলে যায় মাফি। মাফিকে দেখে আকাশ উঠে চলে যাবে, ঠিক তখনই মাফি পেছন থেকে বলে ওঠে, আকাশ, আই আকাশ, দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ দাঁড়াও। আকাশ মাফির এরকম করুণ সুরে ডাকা শুনে সেখানে থমকে দাঁড়ায়। অতঃপর মাফি আকাশের সামনে গিয়ে দাঁড়ায় আর মাথা নিচু করে করুণ সুরে বলতে থাকে, আকাশ, আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাইবো সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তবে আমি যে তোমার কাছে মাপ না চাইলে সারা জীবন নিজেকে অপরাধী হিসেবে বেঁচে থাকতে হবে। সেই দিনের ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত, তুমি আমাকে মাফ করে দাও। দেখুন ম্যাডাম, আমি আপনাকে সেদিনই মাফ করে দিয়েছি। অতীতের কোনো কিছু নিয়ে ঘোরাফেরা করা এই আকাশের কর্ম না। দেখেছো, তুমি আমাকে এখনও মাফ করোনি। যদি মাফ করতে তাহলে আমাকে মাফি বলে ডাকতে। দেখুন, আমি গরিব ঘরের সন্তান, নুন আনতে পান্তা ফুরিয়েছে আমাদের। আর আপনি হলেন এই শহরের মেয়রের মেয়ে, আপনাকে সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। দেখো, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে মাফ করো প্লিজ। আমি আজ থেকে ভালো হয়ে যাব, কোনো দিন আর কাউকে অসম্মান করব না, ছেলেদের মতো পোশাকও পরবো না। তবুও তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। এই বলে মাফি কাঁদতে কাঁদতে আকাশের পায়ে নিচে পড়ে। আকাশের পা জড়িয়ে ধরে পুরো কলেজের ক্যাম্পাসের ছেলে মেয়েগুলো তাকিয়ে আছে আকাশ ও মাফির দিকে। মাফির এরকম কর্মকাণ্ডে আকাশ একেবারে হতবাক। আকাশ ভালো করে পুরো ক্যাম্পাসের দিকে তাকিয়ে দেখতে পায় পুরো ছেলে মেয়ে তাকিয়ে আছে তাদের এদিকে। তাই আকাশ আর দেরি না করে মাফিকে তার পা থেকে উঠিয়ে বলতে শুরু করে, আপনি কাউকে অসম্মান করবেন না, ছেলেদের মতন পোশাক করবেন না, এটা তো ভালো সংবাদ। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে মন থেকে ক্ষমা করে দিলাম। এবার তো প্লিজ ছাড়ুন, সবাই দেখছে আমাদের দিকে। ছাড়তে পারি, তবে এক শর্তে, আমাকে তোমার বন্ধু বানাতে হবে। কিন্তু আর কোনো কিন্তু না, তুমি যদি আমাকে তোমার বন্ধু না বানাও তাহলে আমি নিজের অনেক বড় ক্ষতি করে ফেলবো, বলে দিলাম। আর তুমি হয়তো জানো আমি যেটা বলি সেটাই করি। ওকে ঠিক আছে, নিজের কোনো ক্ষতি করতে হবে না আপনার। আজ থেকে আমরা বন্ধু। বন্ধু তো হলাম, তবে তুমি আমাকে আপনি নয় তুমি করে বলতে হবে। ওকে ঠিক আছে, তুমি করিয়ে বলবো। এখন চলো তাহলে ক্লাসে যাওয়া যাক। এই বলে আকাশ মাফির দুজনে মিলে চলে যায় তাদের ক্লাসরুমে। এভাবে একের পর এক ক্লাস শেষ করে চলে আসে কলেজের মাঠ থেকে। সেখানে বসে সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দেয়। অতঃপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় যে যার মতো। আকাশ কলেজের গেট দিয়ে যখনই বের হতে যাবে ঠিক তখনই গাড়ির
হর্ন দিচ্ছে পেছন থেকে কেউ একজন। তা শুনে আকাশ বলে ওঠে, আরে ভাই, গাড়িটা যাওয়ার জন্য আর কতটা জায়গা লাগে? পুরো জায়গাটা তো পড়ে আছে, তারপর হর্ন দিচ্ছেন কেন? আকাশ গাড়ির দিকে না তাকিয়ে কথাগুলো বলছে আর গেট দিয়ে বাইরে যাচ্ছে। হঠাৎ মেঘলি কণ্ঠে গাড়ির ভেতর থেকে কেউ একজন বলে ওঠে, এই আকাশ দাঁড়ো, গাড়িতে উঠো। আকাশ পেছনে তাকিয়ে দেখতে পায় মাফি তাকে তার গাড়িতে উঠতে বলছে। তা দেখে আকাশ বলে ওঠে, না, আমি পায়ে হেঁটে যেতে পারবো না, তুমি বরং গাড়ি করে চলে যাও, আর আমার একটু কাজ আছে। তুমি গাড়িতে উঠবে নাকি আমি গাড়ি থেকে নেমে সিনক্রেট করব? আকাশ আর কোনো কথা না বলে সোজা গাড়ির ভেতর গিয়ে বসে। কেননা এই মেয়ের কোনো বিশ্বাস নেই পুরো কলেজের সামনে যদি আকাশের পা ধরতে পারে তাহলে গাড়ি থেকে নেমে আকাশকে গাড়িতে চলার কারণে সিনক্রেট করতে পারে। তাই আকাশ ভয়ে ভয়ে গাড়িতে গিয়ে বসে। গাড়ি চলছে তার আপন মনে। এদিকে গাড়িতে বসে মাফি একের পর এক বকবক করছি, আকাশ শুধু তার প্রশ্নের উত্তরে হ্যাঁ হ্যাঁ করছে। এভাবে দেখতে দেখতে কলেজ থেকে অনেকটা পথ চলে আসে তারা। অতঃপর আকাশ গাড়ি থেকে নেমে পড়ে আর মাফির উদ্দেশ্যে বলে ওঠে, তুমি যাও, আমার সামনে একটু কাজ আছে তো। ওকে ঠিক আছে, বাই। আর রাতে ফোন দিবে, ফোনটা ধরবে কিন্তু, না হলে খবর আছে। এই বলে মাফি চলে যায় তার নিজ বাড়িতে। আকাশ চলে যায় তার নিজ কাজে। অন্যদিকে ভিপির লোকেরা এমকে খুঁজে বেড়াচ্ছে হুমনে হয়ে, কিন্তু কোনো হদিশই পাচ্ছে না এই এমকে। এভাবে যত দিন যায় তত মাফি আকাশের বন্ধুত্ব গভীর হতে থাকে। আজ মাফি সিদ্ধান্ত নিয়েছে আকাশকে তার ভালোবাসার কথা জানাবে। অন্যদিকে আকাশও ভেবেছে মাফিকে আজ পুরো কলেজ ক্যাম্পাসের সামনে প্রপোজ করবে। তাই মাফি গাড়ি নিয়ে বের হয় কলেজের উদ্দেশ্যে। এদিকে আগে আকাশ বেরিয়েছে হাতে গোলাপ ফুল নিয়ে কলেজের উদ্দেশ্যে। আকাশ পায়ে হেঁটে কিছুটা পথ এসে শুনশান ব্রিজের উপর দিয়ে যেতে হয় তাদের কলেজে। কলেজ থেকে কিছুটা দূরেই এই ব্রিজটা। ব্রিজের উপর কয়েকটা ছেলে মিলে একটা মেয়ে রৌনা ধরে টানাটানি করছে আর বলছে, কি গো সুন্দরী, ওগো আমার ললো না, ওগো আমার সুইটি, চলো না দুজনে মিলে একটুখানি পিরিতি করি। ইমরান এসব বলছে আর মেয়েটার শরীরে রৌনা টানাটানি করছে। তারা বন্ধুদের সাথে তাকে ছেড়ে যাওয়ার জন্য এই দৃশ্য দেখে আকাশ আর দাঁড়িয়ে না থেকে তাদের সামনে গিয়ে ইমরানকে মারতে শুরু করে। অন্যদিকে মাফি কলেজে যাচ্ছিল, হঠাৎ তার চোখ যায় রাস্তার পাশে কোনো এক ছেলে তার ভাইকে মারছে। তা দেখে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। ড্রাইভার মাফির কথা মতো রাস্তার ধারে গাড়ি থামায়। অতঃপর মাফি গাড়ি থেকে নেমে তাদের সামনে যায়। অতঃপর ছেলেটাকে পেছন ঘুরিয়ে পরপর কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় না দেখে। যখনই ভালো করে তাকায় দেখতে পায় তার সামনেই আকাশ। আকাশকে দেখে বলে ওঠে, তুমি তুমি আমার ভাইকে মারছিলে? তোমার এত বড় সাহস! আমার কলেজের টুকরা ভাইয়ের শরীরে হাত দাও, যার গায়ে একটা টোকা পর্যন্ত আমরা রাখতে দেইনি। অতঃপর মাফি রাগের মাথায় আরো বেশ কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় আকাশের গালে। বড় বড় করে বলতে শুরু করে, আসলে আমারই ভুল হয়েছে তোর সাথে বন্ধুত্ব করা। আর ছোট লোকরা তো ছোট লোকই থাকে। ভেবেছিলাম আজকে তোকে আমার ভালোবাসার কথা বলবো, কিন্তু তুই যে একটা মিসকে শয়তান সেটা তোকে না দেখলে বুঝতেই পারতাম না। শোন ফকিন্নির ঘরে ফকিন্নি, আর কোনো দিন আমার সামনে আসবি না। আমার সাথে তোর সব কন্ট্যাক্ট এখানেই শেষ। এই বলে মাফি ইমরানকে নিয়ে এসে জায়গা থেকে চলে যায়। আকাশও আর কোনো কথা না শুনে চলে যায় অজানা গন্তব্য। আকাশ শুধু মনে মনে ভাবছে মাফি তার কথা না শুনে এতগুলো কথা বলতে পারলো তাকে, তার সাথে আকাশও আর কোনো কন্ট্যাক্ট রাখবে না। এভাবে দেখতে দেখতে পার হয়ে যায় 2 দিন। এই 2 দিনে মাফি ঘর থেকে বের হয়নি, খাওয়া দাওয়া করেনি, কেউ ডাকাডাকি করলে সারা শব্দ দেয়নি। তা দেখে তার বাবা মা বেশ ঘাবড়ে যায়। অতঃপর মাফির মা ইমরানকে বলল, ইমরান, তোর বোন তো 2 দিন ধরে ঘর থেকে বেরই হচ্ছে না, কি হয়েছে কোনো কিছু জানিস? আমার মেয়েটার জন্য খুব চিন্তা হচ্ছে। অতঃপর আকাশ মাথা নিচু করে সেদিনের ঘটনা তার মাকে বলে। এই ঘটনা শুনে শায়লা বেগম বলে ওঠেন, তোকে আমার ছেলে বলতেই ঘৃণা করছে। ছেলেটাকে যে করেই হোক আমার মেয়েটার জন্য ফিরিয়ে আন, না হলে আমার মেয়েটা বাঁচবে না। আর তুই গিয়ে সব বলে দে তোর বোনকে, না হলে তাদের দুজনের মধ্যে সারা জীবনেই ভুল বোঝাবুঝি থেকে যাবে। অতঃপর ইমরান তার কোনো কিছু না বলে মাফির দরজার সামনে গিয়ে দরজার বাইরে থেকে একে একে সেদিনের ঘটনা সব বলে দেয়। মাফি ভেতর থেকে এই কথা শুনে দরজা খুলে পরপর কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিয়ে ইমরানের গালে আর বলে ওঠে, ছি, তোকে আমার ভাই বলতো ঘৃণা হচ্ছে। তুই এতটা খারাপ হয়ে গেছিস? তোর জন্য, শুধু তোর জন্য আমি আমার পাগলটাকে কতগুলো গালিগালাজ করলাম, সাথে থাপ্পড়ও দিয়েছি। সে কি আমায় আর মেনে নেবে? আমি আর এ জীবন রাখবো না। প্লিজ আপু, তুই আমাকে মাফ করে দে। নিজের কোনো ক্ষতি করিস না, ওই ভাইয়াটাকে আমি তোর জন্য ফিরে আনবই। এভাবে দেখতে দেখতে পেরিয়ে যায় 2 দিন। ইমরান আকাশের কোনো খোঁজ খবরই পাচ্ছে না। এদিকে মাফিও কান্নায় ভেঙে পড়েছে একেবারে। রুম বদ্ধ করে ফেলেছে নিজেকে।
অন্যদিকে ভিপি জব্বার সাহেব নিজের ছেলের খুনের প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আজ অনেকদিন পর আকাশ কলেজে গেছে, সাথে মাফিও গেছে। হঠাৎ মাফির চোখ যায় আম গাছের নিচে, আকাশকে দেখতে পাওয়া যাচ্ছে। মাফিও আর দেরি না করে দৌড়ে চলে যায় আকাশের সামনে, গিয়ে ধপাস করে আকাশের পা দুটো জড়িয়ে ধরে। কান্না করতে করতে বলে ওঠে সে, আকাশ, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আমি না জেনে না বুঝে তোমার গায়ে হাত তুলেছি, তোমার পায়ে পড়ি। তবুও আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে মাফ করে দাও। তুমি চাইলে আমাকে মারতে পারো, কাটতে পারো, তবুও আমি তোমাকে ভালোবাসি। আরে আপনি কি করছেন? আপনার হাতে নোংরা লেগে যাবে তো। আমরা তো ফকিন্নি করে ছেলে পেলে, আমাদের সাথে কি আপনাদের যায়? এ বলে আকাশ যখনই চলে যাবে ঠিক তখনই পেছন থেকে মাফি বলে ওঠে। তা দেখে আকাশ পেছন তাকায়, সাথে সাথে আকাশ সে দেখে একেবারে স্তব্ধ, কেননা ছুরি দিয়ে মাফি তার হাত কেটেছে। আরেকটা টান দিতে যাবে ঠিক তখনই আকাশ ধরে নেয় আর থাপ্পড় দিয়ে বলে ওঠে, পাগল হয়ে গেছো তুমি? এভাবে কেউ হাত কাটে? তোমার উপরে আমার কোনো রাগ নেই, আছে শুধু অভিমান। তুমি আমার কোনো কথা না শুনে আমাকে নানান ভাষায় গালাগালি করলে, সেজন্য আমার একটু তোমার প্রতি অভিমান হয়েছে। আমি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ টু মাফি পড়ি। অতঃপর তাদের মাঝে ইমরান এসে বলতে শুরু করে, ভাইয়া, তুমি আমাকে মাফ করে দাও। আমার জন্য শুধু শুধু তোমরা দুজনে কষ্ট পেয়েছো। আমার বোনটা তোমায় খুব ভালোবাসে। তোমার সাথে ঘটে যাওয়া ঘটনার পর থেকে আর বের হয়নি। তুমি তাকে কষ্ট দিও না। আমার বোনটা তোমায় বড্ড বেশি ভালোবাসে। শালা বাবু, আর শোনো, রাস্তায় আজ থেকে কোনো মেয়েকে অসম্মান করবে না। আর আমিও তোমার বোনকে অনেক ভালোবাসি। ইনশাল্লাহ তোমার বোনকে আরও বেশি করে ভালোবাসবো, আর অতি তাড়াতাড়ি তোমাকে মামা ডাক শোনাবো। লুচু কোথাকার, এই ধরনের কথা কারোর সামনে বলতে হয়? দুষ্ট কোথাকার। অতঃপর ইমরান লজ্জা পেয়ে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। তাদের এই ঘটনা কেউ একজন দেখে মুচকে একটা হাসি দিয়ে চলে যায়। সেটা আর কেউ না, ভিপির লোক টনি নামের এক ছেলে। তারা কোনো একভাবে জেনে যায় যে এমকে এই কলেজে আছে, ছাত্রের ছদ্মবেশে। অনেক খোঁজাখুঁজির পরে তারা পেয়ে যায় আকাশকে। তাই মুচকে একটা হাসি দিয়ে কলেজ থেকে বেরিয়ে যায় টনি নামের সেই লোকটা। অতঃপর আকাশ ও মাফিও গাড়ি করে বেরিয়ে পড়ে কলেজ থেকে। আজকেও আকাশ বাজারের মাঝখানে নেমে যায়, আর মাফিকেও হাই বলে সে জায়গা পদত্যাগ করে ড্রাইভার নিয়ে একা একা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎ মাফির গাড়ির সামনে 3-4টা কালো রঙের BMW কার থামে। অতঃপর কার থেকে মুখোশধারী কিছু ব্যক্তি নেমে মাফিকে তুলে নিয়ে যায় ড্রাইভারকে অজ্ঞান করে দিয়ে। তার কয়েক ঘন্টা পরই আকাশের ফোনে একটা শর্ত করে মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, কিরে এমকে, নিজেকে খুব চালাক ভাবিস তাই না? আরে তুই যদি চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমার ছেলেকে মেরে তুই নিজেকে মহান ভাবছিস? আমার ছেলে তোর বোনকে ধর্ষণ করেছিল, আর আমি করব তোর ময়না পাখিটাকে। তোর হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে। আমার ঠিকানা অনুযায়ী চলে আয়, না হলে বুঝতেই তো পারছিস তোর ময়না পাখিটার সাথে আজকে সেই মাস্তি করব কিভাবে। এই মেসেজটা পাওয়ার পরে আকাশের মাথা পুরোপুরি গরম হয়ে যায়, চোখ থেকে আগুনের লাভা বের হচ্ছে মনে হয় তাকে দেখে। রাগান্বিত কণ্ঠে চিৎকার দিয়ে বলে ওঠে, মিন্টু, মিন্টু, আমার সব ছেলেপেলেদের অস্ত্র নিয়ে বের হতে বল। এখনই মিশনে যেতে হবে। ওই বিপির বড্ড বার বেড়েছে। আমার জান পাখি, আমার কলেজের গায়ে যদি একটা আঁচড় পড়ে, ওকে আমি 3.5 হাত মাটির নিচে জীবন্ত পুঁতে ফেলবো। জি ভাই, আমাদের সব ছেলে পেলে প্রস্তুত, আপনি বললেই আমরা রওনা দেব। না, তারা আমাকে একাই যেতে বলেছে। তোরা বাইরেটা সামাল দিবি, অতঃপর ভিতরে আসবি, আর আমার লোকেশন ট্যাগ করে চলে আসবি। কেউ যেন জীবিত না ফিরতে পারে। ওকে ভাই, ঠিক আছে। শালাগুলোর এত খারাপ অবস্থা করব যে পুলিশ তাদেরকে আইডেন্টিফাই করতে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন লেগে যাবে। আকাশ আর কোনো কথা না বলে বেরিয়ে পড়ে মেসেজের ঠিকানা অনুযায়ী। কিছুক্ষণ পর পৌঁছে যায় ঘটনাস্থলে। আকাশকে একা আসতে দেখে ভিপি জব্বার সাহেব বলে ওঠে, আসো আসো, আমি তো ভেবেছিলাম তুই হয়তো ভয় পালিয়ে গেছিস শহর ছেড়ে, কিন্তু তুই যে বাঘের ঘরে ঢোকার সাহস দেখিয়েছিস, বাহ, ভালো ছেলে তো। বনের রাজা একজনই, সেটা হলো সিংহ। সিংহ কখনো পারমিশন নেয় না কোথায় কখন তাকে যেতে হবে। তুই বড্ড ভুল করলি আমাকে তোর সামনে এনে। মৃত্যু তোর খুবই কাছে ও নিকটে। তুই আমাকে হাসালি। তুই আসলে ভালো জোকস বলতে পারিস। তুই মাফিয়া কিং না হয়ে যদি জোকার হতি সার্কাসের, তাহলে আরো বেশি সেলিব্রিটি হতি। এই তোরা কি দেখছিস? চালাকে বেঁধে ফেল চেয়ারের সাথে, তার সামনে তার ময়না পাখিটার সাথে। ওফ, মাস্তি হবে। এই কথা শুনে জব্বারের ছেলেপেলেরা আকাশকে
এটার সাথে বেঁধে ফেলে। অতঃপর জব্বার আলীর সামনে চেয়ার টেনে বসে আর একটা কাঁচি দিয়ে মাফির শরীরের জামা ছিঁড়ে ফেলে এক সাইডে। কাপড়টা টান দিলে শরীরের সব অংশ দেখা যাবে বলে মনে হয়। বাফি তো ভয়ে কান্না করেই ফেলেছে, আর আকাশ এরকম দৃশ্য দেখে চিৎকার দিয়ে বলে ওঠে, খোদার কসম, তুই যদি আমার কলেজের গায়ে একটা টোকা দিস, তোর ছেলের যা মৃত্যু দিয়েছিলাম তার চেয়ে 2500 গুণ বেশি তোকে ভয়ঙ্কর মৃত্যু উপহার দেব। এটা শুনে জব্বার আলী দৌড়ে গিয়ে এক লাথি মারে আকাশের বুক বরাবর। আকাশ ছিটকে গিয়ে পড়ে কিছুটা দূরে। আকাশের লোকেরা আবার আকাশকে চেয়ারের সাথে ভালো করে বেঁধে ফেলে। অতঃপর জব্বার আলী যখনই মাফির শরীরে বুকের উপর হাত দিতে যাবে, ঠিক তখনই কোথা থেকে যেন বুলেটের বন্যা হতে শুরু করে। হঠাৎ করে আক্রমণ হওয়াতে জব্বারের লোকেরা কিচ্ছু করতে পারছে না। কে কোন দিক থেকে পালাচ্ছে তারই ঠিকানা নেই, আর গুলি করবে কাকে। কয়েক মিনিটের মধ্যে পুরো রুমটা শ্মশান ঘাট হয়ে যায়। জব্বারের লোকেরা একে একে সব শেষ হয়ে যায় সেখানে। মিন্টু চলে এসেছে তার সঙ্গে সাঙ্গপাঙ্গদের নিয়ে আকাশ ও মাফিকে বাঁচাতে। জব্বার চারদিক ভালো করে তাকিয়ে দেখতে পায় তার ছেলেরা আর কেউ বেঁচে নেই। তাই দেখে জব্বার ভয়ে ভয়ে পিছাতে থাকে। হঠাৎ ধাক্কা খায় মিন্টুর সাথে। অতঃপর মিন্টু কোনো কথা ছাড়াই এক লাথি মারে সোজা, কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ে। একজন আকাশের বাঁধন খুলে ফেলে, আর মিন্টু ভেবে জব্বার সাহেবকে একের পর এক মারতে শুরু করে। মারতে মারতে একেবারে আধমরা করে ফেলেছে। অতঃপর আকাশ গিয়ে তার শরীরে টি শার্টটা খুলে মাফির শরীরে পুড়িয়ে দেয়। তারপর মাফিকে বুকের সাথে জড়িয়ে কপালে একটা চুমু খেয়ে ভিপি জব্বার সাহেবের কাছে গিয়ে একের পর এক লাথি মারতে শুরু করে। আকাশ আর বলতে থাকে, তোদের বাপ ছেলের শরীরের খুব চাহিদা, তাই না? তোদের আজকে এমন মৃত্যু দেব যেটা ইতিহাসের প্রথম পাতায় রচনা হিসেবে ব্যাখ্যা পাবে। এটা বলে মিন্টুর হাতে থাকা চাইনিজ খুড়ালটা দিয়ে একের পর এক আঘাত করতে থাকে ভিপির শরীরে। হাত পা শরীর কেটে একেবারে ফাঁক ফাঁক হয়ে গেছে ভিপির। অতঃপর কুড়ালটা দিয়ে ভিপির দু পায়ের মাঝ বরাবর খুড়ালটা দিয়ে মারে এক কোপ। সাথে সাথে দুভাগ হয়ে যায় তার পুরুষ লিঙ্গটা। সাথে সাথেও ভিপি গগন কাঁপানো চিৎকার দিয়ে বলে ওঠে, আর সহ্য করতে পারছি না, তুই আমাকে একেবারে মেরে ফেল, তবু তিলে তিলে মারিস না, তোর পায়ে ধরি। এ কথা শুনে আকাশের আরও মাথাটা গরম। মাফিকে চোখ বন্ধ করতে পারে। কুড়ালটা উপরে উঠিয়ে মাথার মাঝ বরাবর মারে এক কোপ। সাথে সাথে মাথাটা দুভাগ হয়ে দুদিকে ছিটকে গিয়ে পড়ে। অতঃপর শরীরে কুড়ালটা দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। নিমিষে শরীরটা কেটে টুকরো টুকরো হয়ে যায়। শরীরে আর শরীর বলে কোনো অস্তিত্বই নেই। এতটাই হিংস্র আর ভয়ানক হয়ে উঠেছে আকাশ। অতঃপর সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে আর ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয় পেট্রোল দিয়ে। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় বাড়িটা। সেখান থেকে বেরিয়ে পড়ে আকাশ, মাফি, মিন্টু সহ তার দলবল। সাংবাদিক পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। অতঃপর সাংবাদিক বলতে শুরু করে, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা ব্যাপার, পুরা ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির মধ্যে কলেজের বিপি জব্বার সাহেবকে পুড়ে মারা হয়েছে, কারণ তিনি ছিলেন একজন মাদক ব্যবসায়ী, নারী পাচারকারী। MK নামের মাফিয়াটা তাকে এতটা ভয়ঙ্কর মৃত্যু দেয় যা ইতিহাসের পাতায় রচনা হিসেবে ব্যাখ্যা পাবে বলে শোনা যাচ্ছে হাজারো মানুষের মুখে। এই মাফিয়াকে আজ পর্যন্ত কেউ দেখেনি, যে দেখেছে তাকেই উপরের টিকিট ধরিয়ে দিয়েছে। বাংলাদেশ পুলিশ আইন বাহিনী ও রাজনীতি কর্মকর্তারা কোনো কিছু করতে পারছে না, কেননা শুধু সে নামেই মাফিয়া নয়, বরং কাজও মাফিয়া। সে যেটাই বলে সেটাই করে, তাই ভয়ে তার সাথে টক্কর দিতে পারে না কেউ। আজকে এই মুহূর্তে এই ছিল এখনকার নিউজ। এই খবরটা ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশ। সবাই এখন আতঙ্কে মুক্ত, বিপদ মুক্ত। সবার মুখে হাসি যে তারা এখন শান্তিতে ঘোরাফেরা করতে পারবে। স্বাধীন বাংলাদেশে তারা স্বাধীনভাবে বাঁচতে পারবে। এভাবে দেখতে দেখতে পেরিয়ে যায় 2 দিন। পারিবারিকভাবে আকাশ ও মাফির বিয়ে ঠিক করা হয়। এতদিনে মাফিও জেনে গেছে আকাশ একজন আন্ডারওয়ার্ল্ডের কিং অফ মাফিয়া। তবুও সে আকাশকে ভালোবাসি বলেছে, তাই তাদের বিয়ে হচ্ছে পারিবারিকভাবে। দেখতে দেখতে তাদের বিয়ে হয়ে যায়। এখন খাটে বুথু বেশি বসে আছে মাফি। হঠাৎ আকাশ রুমে প্রবেশ করে, ভেতর থেকে দরজাটা আটকে দিয়ে খাটের উপর বসে গিয়ে। অতঃপর মাফির 16 হাতি ঘোমটাটা ফেলে দিয়ে মাফির কপালে একটা চুমু খেয়ে বলে ওঠে, আজ তোমাকে আমি আমার কাছে পেয়েছি, হারিয়ে যেতে চাই তোমার অস্তিত্বে। বানাবে কি আমাকে তোমার বাবুর আব্বু? আমিও হারিয়ে যেতে চাই তোমার এই অস্তিত্বে, যেখানে শুধু পাবো ভালোবাসা আর ভালোবাসা। হারিয়ে যেতে চাই তোমার এই বুকের মাঝে গহীন বনে। মাফিকে আর কোনো কথা বলতে না দিয়ে আকাশ মাফির উপর উঠে পড়ে। অতঃপর মাফির ঠোঁটে নিজের ঠোঁট ছোড়া ডুবিয়ে দেয়। প্রায় এভাবে 5 মিনিট কিস করে। মাফি রেসপন্স করছে। ধীরে ধীরে আকাশ নিচে নামতে থাকে। হারিয়ে যায় মাফির অতল সাগরে। ডুব দেয় ভালোবাসার গহীন সেই মরুভূমিতে, যেখানে শুধু আছে ভালোবাসা আর ভালোবাসা, সুখ আর সুখ। মাফি আর আকাশ থাকুক না তাদের মতো অতল সাগরে ভালোবাসায় ডুব দিয়ে।
দোয়া করি তাদের এই সুখী জীবনটা যেন ভালোভাবে থাকে। আজকের গল্পটা এই পর্যন্ত। সময়ের অভাবে গল্পটা বেশি দীর্ঘায়ু করতে পারলাম না, তবে হ্যাঁ, গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। নতুন নতুন মাফিয়া, হ্যাকার, কিং, থ্রিলার, রহস্যময় এরকম অন্যান্য গল্প শুনতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমাদের। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।